আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের সাথে জিকে অন অর্থাৎ প্রথম ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই থাকো, ইনশাআল্লাহ ভালো লাগবে। এন্ড আমরা আজকে পৃথিবীর অন্য কোনো দেশে যাব না, নিজের দেশ, মাতৃভাষা বাংলা, বাংলায় কথা বলি, অর্থাৎ বাংলাদেশ নিয়েই আজকে তোমাদের সামনে আলোচনা করব। দেখো সবাই তোমরা কি আগে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? এন্ড সবাই তোমরা শেয়ার দাও, শেয়ার দাও দ্রুত দ্রুত সবাই শেয়ার দাও, বন্ধুদের মাঝে কি দেখার সুযোগ করে দাও। যেহেতু প্রথম ক্লাস আজকে, কি আমাদের লেকচার শিটের জিকে প্রথম ক্লাস, সেই জন্য ফেসবুক লাইভে হবে। দেখো আমরা কত কিছুই জানি না, আবার কত কিছুই জানি কিন্তু কি ভুল জানি। সেই ভুল থেকে আজকে রক্ষা পাওয়ার জন্য 1 ঘন্টা তোমরা কি আমাদের লাইভে থাকো, আমাদের লাইভ ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো সবাই, আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, একটু কমেন্টের মাধ্যমে জানাও, দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাও। এই তোমরা কি কি বৃষ্টির দিনে কি ভিজে গেছো? বৃষ্টির দিনে কি কাঁথা কম্বল বাহিরে ফেলে দিয়ে কি করো, বই খাতা নিয়ে হাজির হও? কি জন্য? মাসুদ ভাই তোমাদের ক্লাস নিচ্ছে, নোট করতে হবে সেই জন্য। ওকে, দেখো সবাই অ্যাড হয়ে যাও ভাইয়া, সবাই অ্যাড হয়ে যাও। আশা করি আজকে আমরা বাংলাদেশের লেকচার শিট হবে 8টা, বাংলাদেশ নিয়ে লেকচার শিট হবে কয়টি? 8টি। এই 8টির মধ্যে আজকে আমরা একটি সমাধান করব, যেখান থেকে এই একটি থেকে আমাদের প্রতিষ্ঠানের কি শিট থেকে তোমরা 3টা প্রশ্ন কমন পাবা ভাইয়া, 3টা, সর্বনিম্ন 3টা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। এখন এই 3টা প্রশ্ন কমন পাওয়ার জন্য হলেও কি তোমরা ক্লাসটা দেখো। আর একটা কথা মনে রাখবা, একটা প্রশ্নের জন্য কিন্তু 1000 জনের পিছনে যেতে হয় সিট, তাই না? যেমন একজন ফার্স্ট হয় কত পেয়ে, ধরো 60 পেয়ে, যে সেকেন্ড হয় সে কিন্তু কত, 1 কম পাইছে, কিন্তু সে হয় কত, সেকেন্ড না, বরং 1 পয়েন্ট কম পাইছে, পয়েন্ট 1, সে পায় কি, হয়ে যায় 2। ওকে দেখো, আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত ভাইয়া, দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাও আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দ্রুত ভাইয়া আমরা ক্লাসটা শুরু করে দেব। আমরা আজকে জানবো হলো বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের জাতীয় বিষয়বলী এবং বাংলাদেশ বিষয়বলী, বাংলাদেশের ভূপ্রকৃতি, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান, এইটা জানতে পারবো। দেখো তাহলে কি বাংলাদেশের ভূপ্রকৃতি এবং কি ভৌগোলিক অবস্থান, এটা কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু ভাইয়া তোমরা একটু দ্রুত অ্যাড হয়ে যাও। আর যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা তো কি ক্লাসটা দেখবাই, তোমাদের কিন্তু পরীক্ষাতেও আশা করি এখান থেকেই থাকবে। আমাদের যে প্রত্যেকদিন একটা পরীক্ষা হয় সেখানে এখান থেকেই কিন্তু কি করতে হবে, অ্যান্সার করতে হবে। ওকে দেখো আজকে আমরা কি পড়বো, জিকে। ওকে ভাইয়া, জিকে অর্থাৎ জেনারেল নলেজ। ওকে দেখো 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 তাহলে কি, দেখো ভাইয়া দ্রুত দ্রুত একটু দেখো সবাই, শুরু করি আমরা বিসমিল্লাহ বলে। ওয়ালাইকুম আসসালাম সাগর, নকিব। ওকে ভাইয়া, নকিব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো নকিব? ওকে ওয়ালাইকুম আসসালাম। দেখো ক্লাসটা শুরু করে যাই। দেখো সর্বপ্রথম আমরা শিখবো কি বাংলাদেশের ভূপ্রকৃতির কিরূপ। দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি, দেখো ভূপ্রকৃতির জিনিসটা কি, আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেখো কি হয়েছে, বাংলাদেশের ভূপ্রকৃতি অন্যতম বৃহত্তম এবং সীমিত কি হয়েছে উচ্চভূমি। দেখো সারা উচ্চভূমি একটি কি দেশ, বৈচিত্র্যময় একটা, এই যে বৈচিত্র্যময় মানে কি, তাহলে এই প্রশ্নটা মনে রাখবা, বৈচিত্র্যময় মানে কিন্তু আলোকিত, একদম সবকিছু মিলেমিশে বৈচিত্র্যময় পূর্ণ দেশ একটা বাংলাদেশ, একটা মনে রাখবা। দেখো বাংলাদেশের ভূপ্রকৃতির অনুসারে বাংলাদেশ কয় ভাগে ভাগ করেছে ভাই, এই জিনিসটা তোমরা মুখস্থ করবা। বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো কি পাহাড়ি এলাকা, একটা হলো সোপান সমূহ বা সোপান অঞ্চল বা প্লাবন সমভূমি। একটা কথা মনে রাখবা, এই প্লাবন সমভূমি কিন্তু তোমাদের ভাই প্রশ্ন পরীক্ষাতে আসে। ওকে দেখো তাহলে কি বাংলাদেশের ভূপ্রকৃতি কয় ভাগে ভাগ করা হয়, প্রশ্ন কিন্তু আসবে কয় ভাগে ভাইয়া, 3 ভাগে হয়। একটা হলো কি পাহাড়ি অঞ্চল, একটা হলো কি প্লাবন সমভূমি, আর একটা হলো কি ভাইয়া, একটা হলো সোপান সমূহ বা সোপান অঞ্চল। দেখো ওকে, তাহলে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে সবাই। আচ্ছা ভাইয়া ঈদে বাড়িতে যাব। ওকে দেখো আমরা ক্লাসটা শুরু করি, সবাই ইনশাআল্লাহ 3 তারিখে ঈদে বাড়িতে যাব। দেখো
তাহলে কি এই যে বাংলাদেশের কি পরিচয় সম্পর্কে আজকে আমরা জানতে পারবো, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবো, বাংলাদেশের ভূপ্রকৃতি যেটা নিয়ে আমি মাত্র কথা বলতেছি, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা আলোচনা করতে পারবো। দেখো সর্বপ্রথম আমরা শিখেছি কি বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ধরনের, একটা হলো পাহাড়ি এলাকা, একটা হলো সোপান অঞ্চল, এবং একটা হলো কি প্লাবন সমভূমি। ওকে, দেখো তাহলে বাংলাদেশের কোন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দিয়ে অবস্থিত। দেখো একটা কথা প্রশ্ন রাখবা, তাহলে এই যে তোমরা কি একটা এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাইয়া, বাংলাদেশের অবস্থান কত ডিগ্রি উত্তরে বা কত ডিগ্রি অক্ষাংশ। ওকে, তাহলে দেখো বাংলাদেশের দ্রাঘিমা, তাহলে কি বাংলাদেশের অবস্থান 20.34 উত্তর হতে দেখো কত সাউথ 26 পয়েন্ট কত 38 উত্তর অক্ষাংশ, এবং 88.1 পূর্ব দ্রাঘিমা হতে 92 পয়েন্ট কত 39 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। তাহলে এটা হলো কি বাংলাদেশের কোন অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার অবস্থান। ওকে, এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাহলে আসতে পারে বাংলাদেশের দ্রাঘিমা রেখা কত বা বাংলাদেশের অক্ষরেখা কত। ওকে, তাহলে বাংলাদেশের অবস্থান কত। ওকে, তাহলে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, তাহলে মনে রাখবা যদি আসে কি যদি অক্ষাংশ আসে ভাইয়া তাহলে হবে কত 20.34 হতে 26 পয়েন্ট কি 38 ডিগ্রি অক্ষাংশ, এবং যদি দ্রাঘিমা রেখা আসে তাহলে কত 92 পয়েন্ট কত 92 ডিগ্রি 41 হতে কত ভাইয়া, এটা মনে রাখবা। ওকে, 88.1 দ্রাঘিমা রেখা পর্যন্ত। তাহলে কি দেখো এটা নিয়ে এখান থেকে কিন্তু বাংলা প্রশ্ন আসবে। দেখো পরের বাংলাদেশের আয়তন তোমরা কিন্তু এখন জানো ভাইয়া সবাই, বাংলাদেশের আয়তনটা কত। তাহলে কি বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, যেটা তোমাদের কি এটা কিন্তু দেখো 1,70,000 কত, দেখো বাংলাদেশের কত আয়তন ভাইয়া, এই দেখে 1,70,500 কি 70 বর্গ কিলোমিটার। কিন্তু একটা কথা মনে রাখবা তোমরা, কিন্তু বাংলাদেশের আয়তন 56,000 বর্গ মাইল। ওকে, তাহলে কি 56,000 কথাটা মনে রাখবা। বাংলাদেশের কি কত যদি কি আসে ভাইয়া তোমাদের আসে বাংলাদেশের আয়তন কত, তাহলে দেবে 1,47,570 বর্গ কিলোমিটার। আর যদি আসে বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল, তাহলে কি মনে রাখবা ভাইয়া 56,000 বর্গ মাইল কথাটা মনে রাখবা। তাহলে কি ইনশাল্লাহ মুখস্থ করতে পারবা। তাহলে একটা কথা মনে রাখবা 56,000 কত 977 বর্গ মাইল। ওকে, এটা মুখস্থ করে নিবা ভাইয়া, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে, দেখো তারপরে বাংলাদেশের মধ্যে দিয়ে কোন রেখা অতিক্রম করেছে। তাহলে কি বাংলাদেশের মধ্যে দিয়ে কোন রেখা অতিক্রম করেছে, তাহলে এটা মনে রাখবা কর্কটক্রান্তিক রেখা। ওকে ওকে ভাইয়া, তাহলে কর্কটক্রান্তিক রেখা ট্রাফিক অফ ক্যান্সার বলা হয় কাকে, এটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। ওকে, এটা কি ট্রাফিক অফ ক্যান্সার বলা হয় কাকে ভাইয়া, তাহলে কি কর্কটক্রান্তিক রেখাকে। ওকে, প্রশ্ন যদি যেমন ভাবে হয় তোমরা যেন অ্যান্সার করতে পারো। ওকে, তাহলে দেখো বাংলাদেশের মধ্যে দিয়ে কোন রেখা অতিক্রম করেছে, তাহলে কোনটা ভাইয়া, দেখো কর্কটক্রান্তিক রেখা। হ্যাঁ, তাহলে এই কর্কটক্রান্তিক রেখাকে কি বলা হয়, ট্রাফিক অফ ক্যান্সার। ওকে, এই প্রশ্নটা তোমরা মনে রাখবা ভাইয়া। তারপরে দেখো কি লেখা আছে, বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে সোপান সমূহ। এই যে আমি দেখো বাংলাদেশের কি 3টা অবস্থান ভাগ করা হয়, একটা হলো পাহাড়ি ভূমি, একটা হলো সোপান সমূহ, আর একটা হলো কি ভাইয়া পড়ছিলাম, দেখো এই যে আগে পড়ে এলাম, আরেকটা কি পড়ছিলাম বলো কমেন্টের মাধ্যমে তোমরা জানাও, আরেকটা কি পড়ছিলাম দেখো ভাইয়া। ওকে, সবাইকে লাইভটা শেয়ার করার জন্য থ্যাংক ইউ, এবং কি কমেন্ট বেশি বেশি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবার। দেখো এখন ক্লাসটা তোমরা মনোযোগী হও ভাইয়া, আর কমেন্ট করো। দেখো কোন প্রশ্ন পারো না তোমরা একটু কি জানার জন্য চেষ্টা করো। দেখো বাংলাদেশের অবস্থান দেখো ভাগ, তাহলে কি যদি প্রশ্ন আসে কোন কোন এলাকা নিয়ে সোপান সমূহ অঞ্চল, তাহলে মনে রাখবা ভাওয়ালের গড় এবং কি কুমিল্লা জেলা। ওকে, তাহলে কি ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলা এবং লালমাই পাহাড় অঞ্চল নিয়ে বাংলাদেশের সোপান সমূহ। তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু তাহলে আসতে পারে লালমাই পাহাড় কোন অঞ্চলের। ওকে ভাইয়া, তাহলে কি ভাওয়ালের গড় এবং কুমিল্লা অঞ্চলের, কিন্তু এটাকে কি সোপান সমূহ অঞ্চল বলা হয়। প্রশ্ন কিন্তু আসতে পারে লালমাই পাহাড় কোন অঞ্চলে অবস্থিত, তাহলে কোন অঞ্চলে ভাইয়া হবে সোপান সমূহ, সোপান অঞ্চল। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পাহাড়ি এলাকা, তোমরা এটা কিন্তু জানো পাহাড়ি এলাকা কোন কোন নিয়ে গঠিত, এটা কিন্তু তোমরা সবাই জানো, যেমন পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি। দেখো এটা হলো কি চট্টগ্রাম জেলার পূর্বাংশ এবং কক্সবাজার সিলেট জেলার পূর্বাংশ, উত্তর মৌলভীবাজার, বিভিন্ন কি এক কথায় যে জায়গাকে কি আছে পাহাড় আছে ভাইয়া, সেই জায়গায় কি বলা হয় পাহাড়ি অঞ্চল। ওকে, তাহলে বাংলাদেশে যদি তোমাদের প্রশ্ন আসে বাংলাদেশে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি অঞ্চল কোথায় অবস্থিত, তাহলে তুমি মনে রাখবা পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, কক্সবাজার। ওকে, এগুলো হলো কি ভাইয়া, এগুলো হলো পাহাড়ি অঞ্চল। ওকে, তাহলে মৌলভীবাজার, বিশেষ করে এই মৌলভীবাজারের কথাটা মনে রাখবা। হ্যাঁ, হবিগঞ্জ, হ্যাঁ সোনারঘাট, হবিগঞ্জ সোনারঘাট মনে রাখবা, বিশেষ করে এই সোনারঘাটের হবিগঞ্জে কিন্তু ব্যারিস্টার সুমনের বাড়ি। ওকে, এটা মনে রাখবা। এটা তাহলে কিন্তু প্রশ্ন আসতে পারে যদি প্রশ্ন আসে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি অঞ্চল কোন কোন এলাকায় গঠিত, বা পাহাড়ি অঞ্চল কোথায় কোথায় অবস্থিত, পাহাড়ি অঞ্চল কোন কোন অঞ্চলকে বলা হয়, তাহলে কি পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি। ওকে ভাইয়া, তাহলে এটা কি তোমরা মনে রাখবা। দেখো বাংলাদেশের কোন কোন অঞ্চলকে প্লাবন এলাকা বা প্লাবন সমভূমি বলা হয়, এটা মনে রাখবা যে সব এলাকা পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র এবং কি দেখো
অসংখ্য নদ নদীর শাখা কি হয়েছে বালি প্রবাহিত হয়ে একটি প্লাবন সমূহ, যেমন এই যে প্লাবন সমূহ কোনটা নদীর তীরে গঠন হয়েছে, কিভাবে প্লাবন সমূহ ভূমি এটা আসলো, এটা করতে একটু লক্ষ্য রাখবা। দেখো যদি আসে কি বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে প্লাবন সমভূমি অবস্থিত, তাহলে কি দিব ভাইয়া, প্লাবন সমভূমি কোথায়, প্লাবন সম মস্তানগড় মনে রাখবা, মস্তানগড় রাজশাহী, ওকে, এগুলো কি প্লাবন সমভূমি অঞ্চল, এই কথাটা মনে রাখবা। দেখো তারপর আমরা চলে যাবো ভাইয়া, দেখো এই যে এখান থেকে চলে যাই, দেখো দেখো কি বলা হয়েছে ভাইয়া, দেখো এটা সোয়াস অফ নিউ গাইন্ড। দেখো এইটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। খাতটি কোথায় অবস্থিত, বঙ্গোপসাগরে অবস্থিত, ভাইয়া এটা মুখস্থ করে নিবা। সোয়াস অফ নিউ গাইন্ড কোথায় অবস্থিত, বঙ্গোপসাগর অবস্থিত। দেখো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিকা মাইল, তাহলে এটা মনে রাখবা। যদি কি আসে রাজনৈতিক আসে ভাইয়া, তাহলে কি, তাহলে মনে রাখবা 12 নটিক্যাল মাইল। যদি কি রাজনৈতিক সমুদ্র সীমা আসে তাহলে কত হবে, 12 নটিকা মাইল। আর যদি দেখো ভাইয়া যদি কি আসে বাংলাদেশের অর্থনৈতিক আসে তাহলে কয় নটিকা মাইল, 200 নটিকা মাইল। একটা কথা এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। যদি কি বাংলাদেশের রাজনৈতিক সীমানা বা রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা আসে তাহলে 12 মাইল, ওকে, 12 নটিক্যাল মাইল, তাহলে মনে রাখবা কি 12 নটিক্যাল মাইল। আর যদি অর্থনৈতিক আসে তাহলে কত ভাইয়া, 200 নটিকা মাইল, ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, 200 নটিক্যাল মাইল, ওকে। বা দেখো কত কিলোমিটার, বা কত 367 কিলোমিটার। আর একটা কথা মনে রাখবা 365 দিনে তো আমাদের কত একটা দিন হয়, ওকে, একটা 365 দিনে একটা বছর হয় আমাদের, ওকে। তাহলে 365 দিন না মনে রাখে 367 কিলোমিটার মনে রাখবা। দেখো বাংলাদেশের একমাত্র প্লাবন দ্বীপ বলা হয় কাকে, সেন্ট মার্টিন, এরা কিন্তু জানো সবাই। বাংলাদেশের একমাত্র কি বলা হয়, দেখো ভাইয়া দেখো প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কাকে বলা হয়, সেন্ট মার্টিন। তাহলে কি আমরা এমন ভাবে কি এমসিকিউ পড়বো যেন আমাদের মুখস্থ হয়ে যায়, আর মুখস্থের কোনো বিকল্প নাই, সাধারণ জ্ঞান মানেই মুখস্থ। কি করবা তোমরা, মুখস্থ করে নিবা, ওকে। দেখো তাহলে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, 200 নটিকা মাইল। যদি কি রাজনৈতিক আসে তাহলে 12 নটিকা মাইল। আসতে পারে বাংলাদেশের প্লাবন দ্বীপ এলাকা কোনটি বলে, সেন্ট মার্টিন মনে রাখবা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, এটা মনে রাখবা। এখন বদ্বীপ কাকে বলে প্রশ্ন কিন্তু আসতে পারে, তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ। তাহলে একটা কথা মনে রাখবা, দেখো তাহলে একটা কথা মনে রাখবা, বদ্বীপ কাকে বলা হয়, 3 দিকে স্থল যদি একদিকে জল হয় তাহলে কি বদ্বীপ, আর যদি 3 দিকে জল একদিকে স্থল হয় তাহলে উপদ্বীপ। যেমন ভোলাকে বলা হয় একটা দ্বীপ জেলা, এটা কিন্তু জানো, ভোলার 3 দিকেই পানি, ভোলা, ওকে। আমি লিখলাম কি ভোলাকে বলা হয় দ্বীপ জেলা, মনে রাখবা ভোলাকে যে বলা হয় দ্বীপ জেলা কারণ ভোলার 3 দিকেই পানি। আর বাংলাদেশকে বলা হয় বদ্বীপ কারণ বাংলাদেশের 3 দিকেই কি ভারত, একদিকে বঙ্গোপসাগর, সেই জন্য বাংলাদেশের। তাহলে মনে রাখবো কি 3 দিকে যদি কি থাকে, স্থল থাকে, ওকে, যদি 3 দিকে স্থল থাকে তাহলে কি বদ্বীপ, যদি 3 দিকে কি থাকে জল থাকে তাহলে কি ভাইয়া উপদ্বীপ, ওকে। এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। দেখো তারপরে দেখো সমুদ্র সমতল থেকে, দেখো সমুদ্র সমতল থেকে সবথেকে বেশি উঁচু জেলা কোনটা ভাইয়া, তাহলে তো মনে রাখবা দিনাজপুর জেলা, ওকে। দেখো সমুদ্রের সমতল থেকে সব থেকে উঁচু কোন জেলা অবস্থান, তাহলে দিনাজপুর জেলা, মুখস্থ করে রাখবা। বাংলাদেশের, দেখো বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে, এটা কিন্তু তোমাদের আসবে ভাইয়া টাইসিরিয়া যুগে। বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগের অবস্থান করেছেন, তাহলে কি টাইসিরিয়া যুগের, ওকে। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা ভাইয়া মনে রাখবা, ওকে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, আর এই প্রশ্নটা আসতে পারে, এটা কিন্তু আসতে পারে, ওকে। আমি দাগায় দাগায় দিচ্ছি, একটু কি তোমরা দাগায় নিবা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দেখো, ওকে। দেখো দেখো ভাইয়া তাহলে কিন্তু আসতে পারে, ওকে। পরের প্রশ্ন দেখো, আমি পরের পেজে চলে যাই। দেখো ভাইয়া কি, দেখো দেখো পরের পেজে বলা হয়েছে কি, দেখো বাংলাদেশে, দেখো গারো পাহাড় কোথায় অবস্থিত ভাইয়া, দেখো আমি যদি গারো পাহাড়ের কথা বলি, গারো পাহাড় বাংলাদেশের সব থেকে বড় পাহাড়, ওকে। তাহলে কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত, ময়মনসিংহ জেলায়, ওকে। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত, প্রশ্ন কিন্তু দুই ভাবে হতে পারে। গারো পাহাড় কোথায় অবস্থিত, তাহলে ময়মনসিংহে। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত, তাহলে কি ময়মনসিংহে। সব থেকে বড় পাহাড় বলা হয় বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে, দেখো ভাইয়া ক্রান্তীয় অঞ্চলে, ওকে, ওকে। এইটা প্রশ্ন কিন্তু আসতে পারে, দেখো বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে, তাহলে ক্রান্তীয় অঞ্চলে, ওকে। দেখো ঢাকার প্রতিপাদ্য স্থান বলা হয়, দেখো দেখো ভাইয়া এইটা কিন্তু সিলেট নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে। যদিও কি এইটা প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে, ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায়, দেখো সিলেট নিকট প্রশান্ত মহাসাগরে, ওকে। তাহলে এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা। দেখো বরেন্দ্রভূমি কাকে বলা হয় ভাইয়া, তাহলে বরেন্দ্রভূমি কাকে বলা হয়, এই প্রশ্নটা কিন্তু তোমরা মনে রাখবা। যদি কি হয় রাজশাহী বিভাগে উচ্চ, রাজশাহী বিভাগে অবস্থিত এই অঞ্চলকে কি বলা হয়, বরেন্দ্রভূমি বলা হয়। কারণ একটা কথা মনে রাখবা, রাজশাহী অঞ্চল কিন্তু কি উচ্চ ভূমি, ওকে, বরেন্দ্রভূমি, ওকে। দেখো এই যে বরেন্দ্রভূমি, আর একটা কথা মনে রাখবা, বরেন্দ্রভূমির নাম অনুসারে কিন্তু বাংলাদেশে 1900 কত সালে,
1910 সালে সর্বপ্রথম একটা কি হয় জাদুঘর তৈরি করা হয়। সেই জাদুঘরের নাম ছিল কিন্তু বরেন্দ্র জাদুঘর। 1900 কত সালে প্রতিষ্ঠিত হয় ভাইয়া? 1910 সালে। এই কথাটা মনে রাখবা। ওকে, দেখো তারপরে দেখো বরেন্দ্র ভূমির আয়তন কত ভাইয়া? মনে রাখবা হলো 9324 বর্গ কিলোমিটার। ওকে, বরেন্দ্র ভূমির আয়তন কত? তাহলে রাজশাহী, এটা মনে রাখবা। বরেন্দ্র ভূমি রাজশাহী অঞ্চলকে বোঝায়। তাহলে মধুপুর ও ভয়ালের গড় কোথায় অবস্থিত ভাইয়া? এই যে গাজীপুর, এটা মনে রাখবা। কিন্তু গাজীপুর হলেও কিন্তু এটা টাঙ্গাইলের মধ্যে পড়ে, টাঙ্গাইলের মধ্যে কিছু পড়ে এবং গাজীপুরের মধ্যে পড়ে। তাহলে একটা কথা মনে রাখবা, টাঙ্গাইল এবং গাজীপুরে। ওকে, ময়মনসিংহেরও কিছু অংশ আছে। তাহলে কি ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? প্রশ্ন কিন্তু আসতে পারে ভাওয়ালের গড় কোথায় অবস্থিত। তাহলে কিন্তু ময়মনসিংহ, কি গাজীপুর এবং কি ভাইয়া টাঙ্গাইল। ওকে, তিনটা জেলায় অবস্থিত। দেখো মধুপুর ভাওয়ালের গড় গড় আয়তন দেখো কি হয়েছে, গড় আয়তন, যদিও কি এই গড় আয়তন কখনো আসবে না। দেখো এটা মনে রাখবা, বাংলাদেশের নিম্ন অঞ্চলের জেলা বা সমূহ কিসের গতি বা প্লাবন সমভূমিতে। ওকে, দেখো প্লাবন সমভূমিতে, এটা কথা মনে রাখবা। এই প্রশ্নটা মনে রাখবা। এই সোপান অঞ্চল কি? এই প্রশ্ন কিন্তু আসতে পারে চত্বরভূমি। ওকে, তাহলে সোপান অঞ্চল হলো কি? চত্বরভূমি। এটা কি? এই প্রশ্নটা তোমরা মনে রাখবে ভাইয়া। দেখো আমরা পরের পেজে চলে যাই, অনেক প্রশ্ন আমরা কি সলভ করব। দেখো বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল ভাইয়া? এই যে এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। বাংলাদেশ যখন সৃষ্টি হয়নি তখন ছিল কিন্তু বঙ্গখাত। ওকে, যখন বাংলাদেশ কি হয়নি, সৃষ্টি হয়নি, তখন কিন্তু কি ছিল ভাইয়া? বঙ্গখাত ছিল। বঙ্গ মানে কি? অল বাংলা কি ছিল? খাত ছিল। মানুষের অর্থাৎ কি, এখন তো আমরা কি করি, এই যে জমিতে কি করি, বিভিন্ন ফসল রোপণ করি, তখন কিন্তু ফসল হয়নি। তখন কি হয়েছে, একটা কি ছিল, শুধু মনে করো একটা খাত ছিল, টোটালকে বলা হতো কি, দেখো বঙ্গখাত। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে। বাংলাদেশের আগে সাগর ছিল, তার প্রমাণ কি ভাইয়া? দেখো চুনাপাথরের খনি, এটা কিন্তু মনে রাখবা। বাংলাদেশে যে আগে কি ছিল, সাগর ছিল, বা বাংলাদেশে যে আগে কি ছিল ভাইয়া? সাগর ছিল, তার প্রমাণ কি? চুনা পাথরের খনি। বাংলাদেশে কিন্তু এখনো কিন্তু কি পাহাড়ি অঞ্চলে চুনা পাথর পাওয়া যায়। এই চুনা পাথর খনি তার কি ভাইয়া? প্রমাণ। বাংলাদেশে যে কি ছিল, সাগর ছিল, তার প্রমাণ হলো কি ভাইয়া? চুনা পাথর। ওকে, এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে কি দেখো, এখন আমরা কিছু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে দেখো। হ্যাঁ, টার্সিয়ান যুগে। ওকে ভাইয়া, টার্সিয়ান যুগের পাহাড় সমূহ। ওকে, দেখো তারপরে দেখো কি আছে, বাংলাদেশের বিষয়বলি এবং বিভিন্ন পয়েন্ট ও অবস্থান। তাহলে বাংলাদেশের মধ্যে কি আছে? বিভিন্ন পয়েন্ট আছে। ওকে ভাইয়া, যেমন দেখো এখান থেকে প্রশ্ন যদি আসে, তাহলে কেমন ভাবে প্রশ্ন আসে? বাংলাদেশের কোন অঞ্চলে কোন পাহাড় অবস্থিত, বা মনে করো সাইবেরিয়ান সিটি কাকে বলা হয়, বা সিল্ক সিটি কাকে বলা হয়, বা ব্যস্ততার নগরী কাকে বলা হয়, বা রিক্সার শহর কাকে বলা হয়, বা কি প্রাচ্যের রাজধানী কাকে বলা হয়। ওকে, তাহলে এমন ভাবে প্রশ্ন তোমাদের হতে পারে। যেমন দেখো এখানে লেখা আছে কি 0 পয়েন্ট। ওকে, 0 পয়েন্ট কোথায় অবস্থিত? ঢাকার গুলিস্তানে 0 পয়েন্ট অবস্থিত। ওকে, তাহলে এই প্রশ্নটা মনে রাখবা, ঢাকার গুলিস্তানে কি 0 পয়েন্ট অবস্থিত, ঢাকার গুলিস্তানে। ওকে, প্রশ্নটা কিন্তু আসতে পারে 0 পয়েন্ট কোথায় অবস্থিত। তাহলে কি ভাইয়া? ঢাকার গুলিস্তানে। এই প্রশ্নটা তোমরা কিন্তু মনে রাখবা। ওকে, আচ্ছা দেখো তারপর দেখো এলিফ্যান্ট পয়েন্ট বা লাবণী পয়েন্ট। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসে। লাবণী পয়েন্ট কোথায় অবস্থিত? তাহলে কি লাবণী পয়েন্ট কোথায় ভাইয়া? কক্সবাজার। ওকে, যদিও কি এটা একটা আমাদের দর্শনীয় স্থান, এই প্রশ্নটা মনে রাখবা। তাহলে কি ভাইয়া? লাবণী পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজারে। এটা কিন্তু প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তোমাদের। এই প্রশ্নটা মুখস্থ করে নেবা। যদি আসে ভাইয়া হিরক পয়েন্ট, ওকে, বা 0 পয়েন্ট, ওকে, বা জাফর পয়েন্ট, বা টাঙ্গাইল পয়েন্ট, এটা কি মনে রাখবা? তাহলে কি টাইগার পয়েন্ট। এই প্রশ্নটা কিন্তু আসে, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? তাহলে সুন্দরবনের দক্ষিণে। এক কথা মনে রাখবা, সুন্দরবন। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত, হিরক পয়েন্ট কোথায় অবস্থিত, জাফর পয়েন্ট কোথায় অবস্থিত। তাহলে কি এটা হবে ভাইয়া? কি তাহলে এটা হবে সুন্দরবন। এর একটা শর্টকাট টেকনিকটা আমি শিখাই দিচ্ছি তোমাদের। এই এমন ভাবে করবা, জাটাহি। ওকে, এই প্রশ্নটা তোমরা কি মনে রাখবা? এই প্রশ্নটা মনে রাখবে, জাটাহি সমান সমান দেখো, জাতে জাফর পয়েন্ট, হিতে হিরক পয়েন্ট, আর টাতে হলো টাইগার পয়েন্ট। কোথায় অবস্থিত? স দিয়ে মনে রাখবা হলো সুন্দরবন। ওকে, স দিয়ে কি ভাইয়া? মনে রাখবা হলো সুন্দরবন। তাহলে জাটাহি সমান সমান কি, এটা কি একটা পয়েন্টের নাম অনুসারে বোঝানো হয়েছে, বা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টকে বোঝানো হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে জাফর পয়েন্ট কোথায় অবস্থিত, হিরক পয়েন্ট কোথায় অবস্থিত, বা টাইগার পয়েন্ট। বিশেষ করে তোমাদের কিন্তু আসতে পারে ভাইয়া টাইগার পয়েন্ট। ওকে, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? তাহলে কোথায় ভাইয়া? সুন্দরবনে অবস্থিত। দেখো এলিফ্যান্ট পয়েন্ট বা লাবণী পয়েন্ট, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে বসতেই আসবে, দেখো ইনশাল্লাহ। তাহলে কোথায় প্রশ্ন আসতে পারে? লাবণী পয়েন্ট কোথায় অবস্থিত? তাহলে লাবণী পয়েন্ট কোথায় ভাইয়া? কক্সবাজার। এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা। সাইবার, দেখো সাইবার সিটি বলা হয় সিলেটকে। এই প্রশ্ন মনে রাখবা, কারণ সাইবার সিটি বলার কারণে একটাই কারণ, সে হলো কি মনে রাখবা, সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমাদের দেশে সব থেকে সিলেটের তাপমাত্রা ভালো। কারণ এখন আমাদের দেশে যখন মনে করো 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বহন করছে সিলেট, কিন্তু আমাদের দেশেরই অংশ, একটা কি একটা জেলা,
বা দেখো সিলেটে তুমি যদি যাও কত ডিগ্রি, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো কত শান্তি। তাহলে সিলেটে কিন্তু শান্তি। ওকে, সেই জন্য তাই সেই জন্য বলা হয় কি ভাই, দেখো সাইবার সিটি বলা হয় কাকে, সিলেটকে। ওকে, হেলদি সিটি দেখো চট্টগ্রাম, হেলদি সিটি বলা হয় কাকে, চট্টগ্রাম। এটা আমরা কি মুখস্থ করে রাখবো, তাহলে আসতে পারে কিন্তু হেলদি সিটি কাকে বলা হয় ভাইয়া, তাহলে হেলদি সিটি কাকে বলবা, তাহলে হেলদি সিটি হলো কে, চট্টগ্রাম। ওকে, চট্টগ্রাম। দেখো ক্লিন সিটি ঢাকা, যদিও কি ক্লিন সিটি নামে ভাইয়া একটা কথা মনে রাখবা, ঢাকাকে বলা হয় ব্যস্ততার নগরী, ঢাকাকে বলা হয় মসজিদের শহর, ঢাকাকে বলা হয় কাকে, রিকশার শহর। ওকে, ঢাকাকে বলা হয় বাস্তবতার শহর, ঢাকাকে বলা হয় কি, টাকার শহর। বিভিন্ন ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে ঢাকাকে বলা হয় রিকশার শহর, ঢাকাকে বলা হয় কি, তোমাদের সুন্দরভাবে দিচ্ছে ক্লিন সিটি, যদিও কি ক্লিন সিটি রাজশাহী হওয়া উচিত ছিল, কিন্তু ঢাকাকে বলা হয় কি, ক্লিন সিটি। ওকে, মনে রাখবা বিভিন্ন জায়গা কিন্তু, যেমন তুমি যদি কি মা ফেরিঘাট যাও, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। দেখো তারপরে কি গ্রিন সিটি, দেখো ক্লিন সিটি ঢাকা, কিন্তু গ্রিন সিটি বা সিল্ক সিটি রাজশাহী। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসবে। সিল্ক সিটি কোথায় অবস্থিত, রাজশাহী। একটা কথা মনে রাখবা, সিল্ক সিটির রাজশাহী, রাজশাহী কিন্তু একটা ছোট শহর। দেখো সেই জন্য তাকে কি বলা হয়, সিল্ক সিটি বলা হয়। আর কি, গ্রিন সিটি বলা হয়, মানে রাজশাহীকে গ্রিন এর সাথে তুলনা করা হয়েছে। দেখো কুয়েত সিটি, এটা মনে রাখবা, মুখস্থ করে নেবা, খুলনা। ওকে, কুয়েত সিটি কাকে বলা হয় ভাইয়া, খুলনা। এগুলো কি মুখস্থ করে নিবা। দেখো লাভ সিটি, লাভ সিটি বলা হয় ঢাকার উত্তরায় কি হয়েছে, বেসরকারি উদ্যোগ গড়ে ওঠা কি শিল্পনগরী, যেমন তেমন তোমাদের এই যে উত্তরাতে দিয়াবাড়ি হয়ে মেট্রো রেল হয়েছে। মেট্রো রেলের পাশ দিয়ে দেখো বিশাল বিশাল কি 12 তলা 14 তলা বিল্ডিং, একটা না শত শত। এই জন্য কি বলা হয়েছে, লাভ সিটি। ওখানে কারা বসবাস করে, বাংলাদেশের বিভিন্ন মনে করো শিল্প প্রতিষ্ঠানের মালিক যারা, তারা বা শিল্প প্রতিষ্ঠানে যারা কি চাকরি করেন, বা বিভিন্ন কলকারখানায় যারা কি করেন, চাকরি করেন, ভালো বাংলাদেশের যারা ভালো ভালো চাকরি করেন, তারা কিন্তু ওখানে বসবাস করে। কোথায়, এই যে শিল্পের নগরীতে বসবাস করেন। কি জন্য ভাইয়া, এইটা অবস্থিত কোথায় মনে রাখবা। দেখো কোথায় তাকে, তাহলে কি, এই যে লাভ সিটি কাকে বলা হয়, উত্তরা বেসামরিক উদ্যোগে গড়ে, তো মানে মানে অর্থাৎ মানুষের দ্বারা উদ্যোগ, মানুষ ব্যক্তি মালিকানা ভিত্তিক যে গড়ে উঠছে, এটাকে বলা হয় কি ভাইয়া, লাভ সিটি, মনে রাখবা। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো আমরা পরের পেজে চলে যাই। দেখো বাংলাদেশের বিষয়বলী জাতীয় দেখো কি লেখা আছে, বাংলাদেশের কি হয়েছে, বিষয়বলী জাতীয় ও বিশেষ বিষয়বলী। দেখো প্রশ্নটা কেমন যেন একটু উল্টাপাল্টা লাগছে। যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইন করেছেন কে, তোমরা কিন্তু এটা জানো। দেখো রাষ্ট্রীয় মনোগ্রাম, দেখো কে, লাল রঙের মধ্যে কি আছে, একটা হলুদ রঙের কি মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। ওকে, এটা কিন্তু প্রশ্ন আসবে তোমাদের, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের রাষ্ট্রের মনোগ্রাম কেমন রঙের। ওকে, তাহলে লাল রং, তারপরে কি হলুদ রং এবং মানচিত্র, তাহলে হলুদ আসতে পারে কিন্তু বৃত্ত, লাল রঙের কি বৃত্ত। ওকে, লাল রঙের বৃত্ত, হলুদ রঙের কি ভাইয়া, হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। এবং বৃত্তের, দেখো বৃত্তের উপরের দিকে আছে কি, গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের নিম্নে নিচের কি সরকারের বৃহত্তম দুইটা কি। দেখো এটা দেখতে, দেখো মৌল, তাহলে দেখো এটা একটু তোমরা দেখে নাও ভাইয়া। দেখো কি লেখা আছে, লাল রঙের কি বৃত্ত, হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, এবং উপরের দিকে লেখা আছে কি, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। গণপ্রজাতান্ত্রিক কি লেখা আছে, বাংলাদেশ লেখা আছে, নিচে লেখা আছে সরকার। ওকে ভাইয়া, তাহলে নিচে লেখা আছে সরকার, এবং বৃত্তের পাশে দুটি করে কি আছে ভাইয়া, মোট 4টি তারকা আছে। প্রশ্ন কিন্তু এখান থেকে অনেক ভাবে প্রশ্ন হতে পারে। দেখো প্রশ্নটা কেমন ভাবে হতে পারে আমি একটু বলে দেই। তাহলে আসতে পারে, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের মনে করো কয়টি রং আছে, তাহলে কয়টি রং ভাইয়া, লাল রং আছে, হলুদ রং আছে, এবং কি বাংলাদেশের মানচিত্র আছে, এবং কি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কি আছে, সরকার লেখা আছে মাঝখানে, এবং শেষে দেখো, দেখো কি আছে, নিচে আছে কি সরকার, এবং বৃত্তের দুই পাশে কি আছে ভাই, মোট 4টি কি আছে, তারকা আছে। এটা মনে রাখবা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইনার M.A. সাহা, এই প্রশ্নটা তোমাদের আসবে। ওকে, দেখো ভাইয়া, তাহলে কি বাংলাদেশের মনোগ্রামের কি, দেখো মনোগ্রামের কি হয়েছে, ডিজাইনার, অর্থাৎ কে এটা ডিজাইন করে, একটা কি ছিলেন, এই যে একটা কি লাল রঙের বৃত্ত, হলুদ রঙের মানচিত্র, উপরে কি বাংলাদেশের, মাঝখানে হলো গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, সরকারের নিচে লেখা আছে হলো সরকার। ওকে, বৃত্তের দুই পাশে যে 4টি তারকা, এইটা ডিজাইন করে কে ভাই, M.N. সাহা। ওকে, এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। হ্যাঁ ভাইয়া, আসলে দেখো তোমরা যদি এই ক্লাসের উপর তোমরা নোট নিতে চাও, আমাদের আমাদের আসলে বই আছে, প্রত্যেকটা প্রত্যেকটা PDF বা প্রত্যেকটা শীটের, লেকচার শীটের আমাদের বই আছে। তোমরা যদি বইটা নিতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ পেয়ে যাবা। ওকে, আমাদের বই পর্যাপ্ত পরিমাণে সাজানো আছে। আর ওই বইয়ের এখন দেখো একটা স্লাইডে কিন্তু সব দেওয়া সম্ভব হয় না, কিন্তু একটা বইয়ে কিন্তু অনেক কিছুই থাকে। আশা করি তোমরা যদি বই নাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাআল্লাহ পেয়ে যাবা। দেখো ভাইয়া, আমরা পরের পেজে চলে যাই। দেখো, দেখো কি আছে, বাংলাদেশের জাতীয় প্রতীক। দেখো
বাংলাদেশের জাতীয় প্রতীক এটা তোমরা জানো। তাহলে বাংলাদেশের দেখো জাতীয় প্রতীক উভয় পাশে কি আছে ভাইয়া? ধানের শীষ বৃষ্টিতে একটি কি আছে? পানিতে ভাসমান শাপলা ফুল। এখন দেখো তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে বাংলাদেশের জাতীয় প্রতীকের উভয় পাশে কি আছে? ওকে ভাইয়া, তাহলে কি আছে? একটা ভাসমান কি আছে ভাইয়া? ভাসমান শাপলা ফুল আছে। ওকে, তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে বাংলাদেশের জাতীয় প্রতীকে কোন ফুলের নাম উল্লেখ আছে? তাহলে কোন ফুল ভাইয়া? দেখো শাপলা ফুলের নাম উল্লেখ আছে। তার মাথার দেখো দেখো কি লেখা আছে? তার মাথায়, কোথায় মাথায়? শাপলা ফুলের মাথায় দেখো কি আছে? গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা। ভাইয়া কয়টা পাতা? প্রশ্ন কিন্তু আসতে পারে। শাপলা ফুলের মাথায় কয়টি পাতা আছে? 3টি পাতা। এবং উভয় পাশে মোট দেখো 4টি করে কি আছে? তারকা আছে। আমরা কিন্তু এর আগে যখন পড়লাম রাষ্ট্রীয় মনোগ্রাম এর ডিজাইন করেন এম এ সাহা। এই যে রাষ্ট্রীয় ডিজাইন করে যে এম এ সাহা ডিজাইনটা যে করেছিলেন, সর্ব একটা কাজ আছে কি? দেখো হলুদ রং আছে, লাল রং আছে, বাংলাদেশের মানচিত্র আছে, মাঝখানে লেখা আছে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং তার নিচে লেখা আছে সরকার, এবং 4টি কি আছে? তারকা আছে। তেমনি দেখো এই যে বাংলাদেশের জাতীয় প্রতীকের উভয় পাশে কি আছে ভাইয়া? দেখো উভয় দুই পাশে 4টি করে তারকা আছে। তাহলে কিন্তু তোমরা নোট করতে পারো 4টি করে তারকা আছে কার? রাষ্ট্রীয় মনোগ্রাম এবং কি জাতীয় বাংলাদেশের জাতীয় প্রতীকের দুই পাশে। ওকে, এখানে থেকে প্রশ্ন কিন্তু হতে পারে। দেখো বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকারকে, এটা কিন্তু আসবে ভাইয়া তোমাদের কামরুল হাসান। ওকে, এটা কি তোমাদের আসবে কিন্তু বাংলাদেশের জাতীয় প্রতীকের কি? রূপকার অর্থাৎ কে? যে আঁকাইছেন। ওকে, দেখো তাহলে কে ভাইয়া? কামরুল হাসান। এটা প্রশ্ন মনে রাখবা। দেখো তারপরে দেখো কি বলা হয়েছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত গীতিকার, এটা কিন্তু সবাই তোমরা জানো কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বললে, রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু কোথায়? কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন 1800 কত সালে ভাইয়া? 1861 সালে। মৃত্যুবরণ করলেন কত সালে? 1941 সালে মৃত্যুবরণ করলেন, জন্মগ্রহণ করলেন। তার জীবনে অনেক কিছু উপন্যাস, ছোট গল্প, সব কবিতা সবকিছু আছে। তার উল্লেখযোগ্য কবিতার কথা তুমি যদি উল্লেখ করো, তাহলে তার উল্লেখযোগ্য কবিতা হলো সোনার তরী। সোনার তরী কবিতা যেমন একটা লাইন কি? রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়। অনেক সুন্দর একটা কবিতা ভাইয়া। তেমনি বাংলাদেশের রবীন্দ্রনাথ কি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। রবীন্দ্রনাথ ছাড়াও ভাইয়া, রবীন্দ্রনাথ আরো কি বাংলাদেশ ছাড়াও আরো কি 2টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। একটা হলো তার দেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। মনে রাখবা, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। দেখো তারপরে প্রশ্ন চলে যাই। দেখো জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাইয়া? দেখো স্বরবিতান কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। দেখো বা গ্রিক বিতান, এই প্রশ্নটা কিন্তু আসে তোমাদের। স্বরবিতান বা গ্রিক বিতান। ওকে, এটা কিন্তু তার একটা কি? কাব্যগ্রন্থ। এখন গ্রিক বিতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কি? কাব্যগ্রন্থ। প্রশ্ন আসতে পারে কিন্তু। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন বা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করেছেন? ওকে, তাহলে কোনটা ভাইয়া? গ্রিক বিতান বা কি হবে? স্বরবিতান। ওকে, যেই গ্রিক বিতান সেই কিন্তু স্বরবিতান। প্রশ্ন কিন্তু যেমন ভাবে হোক তোমরা যেন পারো ভাইয়া, এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। ওকে, আর একটা কথা মনে রাখবা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ তথা বাংলাদেশ সহ আরো 2টা দেশের বা আরো টোটাল 3টা দেশের জাতীয় সঙ্গীতের পরিচালক বা জাতীয় সঙ্গীতের মালিক। তাহলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং তার দেশ ভারত, তিনি জাতীয় সঙ্গীত কি তার লেখা। ওকে, তারপরে দেখো ভাইয়া কি আছে? জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় কত সালে? দেখো 25 চরণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কয় চরণ বিশিষ্ট? প্রশ্ন আসতে পারে কিন্তু। দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কয় চরণ বিশিষ্ট? 25 চরণ বিশিষ্ট। এখন দেখো, এইখান নিয়ে আমি কথা বললে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে কোথায় থেকে? গ্রিক বিতান থেকে নেওয়া হয়েছে। এখন দেখো গ্রিক বিতান থেকে নিলেন তিনি আমাদের জাতীয় সঙ্গীত। গ্রিক বিতান কি? একটা ভাইয়া কাব্যগ্রন্থ। একটা কাব্যগ্রন্থ কি 25 লাইন কখনো হয়? ওই কাব্যগ্রন্থের একটা খণ্ডিত রূপ হিসেবে কি নিলেন? আমাদের জাতীয় সঙ্গীত নিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে নিলেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত নিলেন, জাতীয় সঙ্গীত হলো কয় লাইন? 25 লাইন। দেখো আমাদের দেশের মধ্যে ভাইয়া যখন কোনো অনুষ্ঠান হয়, আমাদের দেশে ধরো একটা কি হচ্ছে? সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বা কোনো মনে করো কোনো মিলাদ, বা মনে করো একটা কি রাষ্ট্রীয় কোনো যদি প্রোগ্রাম হয়, তাহলে গাওয়া হয় কয় ভাইয়া? 10 চরণ। কিন্তু তোমার দেশ যেমন ন্যাশনাল টিম, বাংলাদেশের ন্যাশনাল টিম কোথায় গেল? অন্য দেশে ইংল্যান্ডে খেলতে গেল, তখন কিন্তু ভাই গাওয়া হয় 4 চরণ। তাহলে প্রশ্ন আসতে পারে কিন্তু বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 25 চরণ বিশিষ্ট। বাংলাদেশে কোনো যদি অনুষ্ঠান বা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো যদি কিছু হয়, তাহলে 10 চরণ গাওয়া হয়। আর হলে যদি বিশ্বের
মানে বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশ থেকে কোনো জায়গায় বাংলাদেশ থেকে কোনো মনে করো একটা খেলতে গেছে তাহলে কয়টা চরণ হবে ভাইয়া? 4টা চরণ হবে। এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। দেখো বাংলাদেশের রণসঙ্গীত, ওকে, রণসঙ্গীত আমার একটা কথা মনে রাখবা, রণসঙ্গীত, বাংলাদেশের রণসঙ্গীত বলা হয় চল চল চলকে। কাজী নজরুল ইসলাম, যেহেতু কাজী নজরুল ইসলাম কথা সম্পর্কে মনে রাখবা, কাজী নজরুল ইসলাম কত সালে? 1899 সালে। কোথায় ভাইয়া? আসান শাহ মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে তিনি, কিন্তু কোথায়? ইন্ডিয়ায় জন্মগ্রহণ করলেন। কিন্তু একটা কথা মনে রাখবা, তিনি কিন্তু বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন। ওকে, তাহলে মৃত্যুবরণ করেন হলো 76 সালে। এই কথাটা মনে রাখবা। তার কবর আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে। এটা মনে রাখবা। দেখো বাংলাদেশের জাতীয় পতাকার রং দেখো গাঢ় সবুজ, মাঝখানে কেমন লাল বৃত্ত। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, এই প্রশ্নটা আসলে কেমন ভাবে আসবে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের দেখো বাংলাদেশের পতাকার রং কেমন, প্রশ্ন কিন্তু আসবে গাঢ় সবুজ এবং মাঝখানে কি লাল বৃত্ত। কারণ এটা কেউ ভুল করবে না, কারণ আমাদের বাংলাদেশের পতাকা, এটা সবাই জানো। দেখো তারপরে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার অনুপাত। এইটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অনুপাত কত? 10:6 অথবা 5:3। ওকে, হাফ। এক কথা মনে রাখবা, ডাবল আর কি হাফ। এটা হলো কি দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো কি ভাইয়া প্রস্থ। ওকে, তাহলে কি বাংলাদেশের আবার কিন্তু প্রশ্ন আসতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার। তাহলে কি আমরা দেখো জাতীয় পতাকা যদি নিয়ে কথা বলি, আমরা কি আসবো একটু পরে। দেখো বাংলাদেশের জাতীয় পতাকার কেমন রং? তাহলে গাঢ় সবুজ, মাঝখানে কি লাল। আবার কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত, প্রস্থ কত? তাহলে দৈর্ঘ্য যদি আসে ভাইয়া 10:6 এবং যদি প্রস্থ আসে তাহলে কি 5:3। এই প্রশ্নটা তোমরা মনে রাখবে ভাইয়া। দেখো তারপরে আমি চলে যাই। দেখো তারপরে চলে যাই। দেখো তারপরে দেখো বলা হয়েছে কি, দেখো বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলন করা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। 2 মার্চ 1971 সালে। দেখো 2 মার্চ 1971 সালে দেখো আসামা আব্দুল রব কি করেন? আসামা আব্দুল রব কি করেন? সর্বপ্রথম এই জাতীয় পতাকা উত্তোলন করেন। ওকে, দেখো জাতীয় পতাকা কি করেন? সর্বপ্রথম উত্তোলন করেন, কিন্তু জাতীয় পতাকা ডিজাইন করেন কামরুল হাসান। এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। জাতীয় পতাকার ডিজাইনার কে ভাইয়া? প্রশ্ন কিন্তু আসতে পারে, তাহলে কে? কামরুল হাসান। ওকে, দেখো জাতীয় পতাকা এখন যদি প্রশ্ন আসে জাতীয় পতাকা কত, তাহলে দৈর্ঘ্য কয় ভাইয়া? দৈর্ঘ্য হলো 10 কত? 10:3 নাকি 10:6? তাহলে 10:6 আর প্রস্থ কত? 5:3। এই কথা মনে রাখবা। ডিজাইন করে কে? এই জাতীয় পতাকার কামরুল। ওকে ভাইয়া, তাহলে কামরুল হাসান, প্রশ্নটা মনে রাখবা। দেখো ডিজাইন করে কামরুল হাসান। আর সর্বপ্রথম কি জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত সালে? 2 মার্চ। ওকে, দেখো জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। ওকে, তাহলে এই প্রশ্নটা তোমরা মনে রাখো। ওকে ভাইয়া, আর একটা বার বলে দাও আমাকে কি আর আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটা বার বলো ক্লিয়ার কি দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখো সবাই একটু কমেন্ট করো, জানাও ভাই আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর পড়াটা বুঝতে পারছো নাকি। দেখো দেখো ভাইয়া, আমরা পরের পেজে চলে যাব। দেখো বাংলাদেশের বিষয়বলী এবং বাংলাদেশের বিভিন্ন দিবস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রতি বছরে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা প্রশ্ন কমন পাওয়া সম্ভব আসে। কিন্তু কোন দিবস কি, যেমন আসলেও ধরো তোমরা কিন্তু সবাই সচরাচর কি সুন্দরবন দিবসের কথা মনে রাখো। যদিও কি সুন্দরবন দিবস আমরা অ্যাড করি নাই। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি হলো কি সুন্দরবন দিবস। একটা কথা মনে রাখবা, 14 ফেব্রুয়ারি কি সুন্দরবন দিবস, কিন্তু বিশ্বে পালিত হয় হলো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে। দেখো তাহলে দেখো আমরা একটু কথা বলি বাংলাদেশের বিভিন্ন দিবস নিয়ে কথা বলি। দেখো পরে কিন্তু আমরা চলে যাই, আমরা কিন্তু পরে অনেক প্রশ্ন সলভ করব। দেখো ইনশাআল্লাহ প্রশ্নের মাধ্যমে তোমরা পারবা। এখন তোমরা শুনতেছো, শুনে কি তোমরা অ্যানসার করতে পারবা। ওকে, দেখো তারপরে দেখো বলা হয়েছে কি বাংলাদেশের বিভিন্ন দিবস নিয়ে যদি কথা বলি, তাহলে সর্বপ্রথম দেখো আমাদের জাতীয় শিক্ষক দিবস। কারণ শিক্ষা কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো কি? জাতির শ্রেষ্ঠ সন্তান। ওকে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক কি? জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ শিক্ষা সব জায়গা থেকেই তুমি পেতে পারো। ছোট থেকেও শিক্ষা পেতে পারো, বড় থেকেও তুমি শিক্ষা পেতে পারো। শিক্ষা কি? শিক্ষা কেউ কাউকে দিতে পারে? শিক্ষা কি? নিতে হয়। শিক্ষা নিতে হয়। দেখো তুমি কি বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। ওকে, এর মধ্যে কি আছে? শিক্ষা আছে। দেখো আমি এখন তাহলে একটু আলোচনা করি এই বিষয়ে। ওকে, তামিম বড় ভাই, ভাইয়া কেমন আছো তামিম? ওকে ভাই, দেখো ক্লাসটা দেখো, অনেক উপকৃত হবা। দেখো বাংলাদেশে দেখো শিক্ষক দিবস 19 জানুয়ারি। ওকে ভাইয়া, এটা প্রশ্নটা মনে রাখবা। 19 জানুয়ারি কি শিক্ষা দিবস। দেখো শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। এই প্রশ্ন নিয়ে একটু কথা বলি। দেখো আমাদের মাতৃভাষার জন্য আমরা যুদ্ধ করেছি কত ভাই? দেখো মাতৃভাষার জন্য আমরা যুদ্ধ করেছি 1952 সালে। ওকে, ভাষার জন্য যুদ্ধ করেছি। কিন্তু দেখো ভাষার জন্য রফিক শফিক জব্বার কি
অনেক শহীদ হয়েছেন, তার বিনিময়ে কি পাইছি আমরা? বাংলা ভাষা পাইছি। কি ভাষা পেলাম? বাংলা ভাষা পেলাম। কিন্তু দেখো ইউনেস্কো থেকে, দেখো ইউনেস্কো থেকে 1900 কত সালে ভাইয়া? 1999 সালে আমাদের রাষ্ট্রভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা কি দিল কত সালে? 1999 সালে। ইউনেস্কো থেকে কিন্তু সর্বপ্রথম ভাষা দিবস পালন করা হয় কত সালে ভাইয়া? 2000 সালে। এই প্রশ্নটা মনে রাখবে তোমরা, ওকে? তাহলে সর্বপ্রথম শহীদ দিবস, দেখো শহীদ দিবস হলো 21শে ফেব্রুয়ারি। একটা কথা মনে রাখবা, সর্বপ্রথম ইউনেস্কো থেকে এই রাষ্ট্র কি দিল? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলেন হলো 1999 সালে। এন্ড সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো 2000 সালে, ওকে? এই প্রশ্নটা মনে রাখবা। দেখো জাতীয় পতাকা উত্তোলন দিবস 2 মার্চ, এটা কিন্তু আমরা একটু আগেই পড়ে গেলাম। 1971 সালে আফামা কামাল উদ্দিন কে আফামা আব্দুর রব এটা কি করলেন? জাতীয় পতাকা উত্তোলন করলেন 2 মার্চ। এখন আসতে পারে পতাকা দিবস কবে ভাইয়া? তাহলে কি 2 মার্চ, ওকে? মনে রাখবা জাতীয় পতাকা উত্তোলন দিবস দেখো 17ই মার্চ। দেখো প্রশ্নটা কেমন হয়ে গেল? জাতীয় পতাকা উত্তোলন দিবস 2 মার্চ, আবার জাতীয় পতাকা উত্তোলন দিবস কত? 17ই মার্চ। তাহলে দেখো 2 মার্চেও সর্বপ্রথম উত্তোলন করা হয় এবং 17 মার্চেও উত্তোলন করা হয়। দেখো স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, দেখো স্বাধীনতা তাহলে কত? 26শে মার্চ যদি আসতো, বিজয় দিবস 16ই ডিসেম্বর হতো কিন্তু, ওকে? তাহলে স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ, বিজয় দিবস হলো কত ভাইয়া? 16ই ডিসেম্বর, ওকে? এই প্রশ্নটা তোমরা মনে রাখবা, ওকে? দেখো মুজিব বর্ষ বা মুজিব দিবস আমাদের কি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17ই কি? দেখো ভাইয়া 17ই কি? দেখো মুজিবনগর 17ই কি? আমাদের যদি মুজিবনগরের কথা জায়গায় আমরা যদি কি মুজিব দিবস আসি, তাহলে কিন্তু 17ই মার্চ হবে, ওকে? বা খোকা দিবস 17ই মার্চ। কিন্তু দেখো যদি আসে মুজিবনগর দিবস, এই যে ভাইয়া 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হলো 10ই এপ্রিল। কিন্তু দেখো শপথ গ্রহণ করলেন কবে? 17ই এপ্রিল। যেদিন শপথ গ্রহণ করলেন সেই দিনকেই বলা হয় মুজিবনগর দিবস, ওকে? এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। জাতীয় শেখ, আর দেখো জাতীয় শোক দিবস, এটা কিন্তু সচরাচর সবাই জানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি মৃত্যুর তারিখকে বলা হয় শোক দিবস, 15ই আগস্ট, ওকে? কিন্তু দেখো এই 15ই আগস্ট কিন্তু ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে 1947 সালে। আর কি দেখো 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে পাকিস্তান 1947 সালে। এই প্রশ্নটা মনে রাখবে ভাইয়া, ওকে? দেখো পরের প্রশ্ন আমি চলে যাই। সংবিধান দিবস 4 নভেম্বর, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। যদিও কি আমি বললাম সংবিধান দিবস কত? 4 নভেম্বর। এই প্রশ্নটা মনে রাখবা, ওকে? দেখো সংবিধান দিবস কবে? তাহলে 4 নভেম্বর। যদি আসে ভাইয়া তোমাদের রোকেয়া দিবস, রোকেয়া দিবস, তাহলে কয় 9 ডিসেম্বর। এখন যদি আমি আরেকটা দিবসে আনি, তাহলে দেখো আসে যদি সশস্ত্র বাহিনী দিবস, যদি আসে সশস্ত্র বাহিনী দিবস, তাহলে কি 21 নভেম্বর, ওকে ভাইয়া? পর্যায়ক্রমে তোমরা কি করবা? তাহলে এই করবা ভাইয়া, মুখস্থ করে নেবা, ওকে? দেখো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো অনেক দিবস আছে ভাইয়া, অনেক দিবস আছে, আমরা পড়বো। যেমন দেখো জাতীয় বিপ্লব বা দেখো সংহতি দিবস 7ই নভেম্বর, এটা কিন্তু তোমাদের এখন আসতে পারে। কি জন্য? এখন কিন্তু আমরা বিপ্লবের মাধ্যমে কি হয়েছে? বাংলাদেশ আবার 36 কি হয়েছে? বাংলাদেশ আবার স্বাধীনতা লাভ করেছে। যদিও কি জুলাই মাস 36 তারিখে জীবনে হয় না, কিন্তু আমরা বলি কিন্তু 36শে জুলাই। কি জন্য? আমাদের এই যে কি হয়েছে সংহতি বা বিপ্লব, বিপ্লবের মাধ্যমে আমরা কি করছি? একটা সংগ্রামের মাধ্যমে কি আমরা দেশকে আবার স্বাধীন করছি। সশস্ত্র বাহিনী দিবস দেখো 21শে নভেম্বর, এই কথা মনে রাখবা। মুক্তিযুদ্ধ দিবস কত ভাইয়া? 1 ডিসেম্বর, এটা কথা মনে রাখবা। 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস, 1 ডিসেম্বর। আর দেখো একটা কথা মনে রাখবা, শহীদ বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবীদের হত্যা করা হয় 14ই ডিসেম্বর এবং আমরা স্বাধীনতা বিজয় লাভ করি হলো 16ই ডিসেম্বর। এই কথাটা মনে রাখবা। তাহলে 14ই ডিসেম্বর হলো কি ভাইয়া? বুদ্ধিজীবী দিবস, এবং 16ই ডিসেম্বর হলো কি? আমাদের বিজয় দিবস। এন্ড দেখো কৃষি দিবস, দেখো কৃষক দিবস, তাহলে কৃষক দিবস হলো 1 অগ্রহণ, ওকে? যদি বাংলা মাস এটা দেখো, তাহলে কি ভাইয়া? 1 অগ্রহণ কি? কৃষক দিবস। এই প্রশ্নটা মনে রাখবা। তাহলে দেখো জাতীয় বিপ্লব দিবস হলো কত? 7 নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর। এবং তারপরে কি? বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। তারপরে কি আমাদের দেখো বিজয় দিবস 16 ডিসেম্বর এবং জাতীয় কৃষক দিবস 1 অগ্রহণ। এই প্রশ্নটা তুমি মনে রাখবা, 1 অগ্রহণ, ওকে? তাহলে মনে রাখো ভাইয়া। দেখো পরের পেজে আমরা চলে যাই, অনেক প্রশ্ন আমরা জানতে পারবো আজকে আশা করি। দেখো দেখো বাংলাদেশের এই যে এইটা বিভিন্ন দিবস আছে আরো উল্লেখ করা, আমাদের পেইড বই আছে। আমাদের বইটা তোমরা নিতে চাইলে যোগাযোগ করো। দেখো তারপর দেখো কি আছে? বাংলাদেশের বিষয়বলি এবং কি ভৌগোলিক নাম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ভাইয়া, বাংলাদেশের কোন অঞ্চলের ভৌগোলিক নাম কি? বাংলাদেশের ধরো ঢাকার ভৌগোলিক নাম কি? বাংলাদেশের সিরাজগঞ্জের ভৌগোলিক নাম কি? বাংলাদেশের রাজশাহীর ভৌগোলিক নাম কি? ওকে, এটা কিন্তু আসে তোমাদের। দেখো যেমন বলা হয়েছে ভাটির দেশ, দেখো বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ, পাটের দেশ, আখের দেশ, ওকে? দেখো এখানে উল্লেখ করা হয়েছে কি ভাটির দেশ, নদীমাতৃক দেশ, সোনালী আখের দেশ, ওকে? তাহলে মনে রাখবা ভাইয়া। তাহলে কি আমাদের দেশকে বলা হয় কি ভাটির দেশ, নদীমাতৃক দেশ, তারপরে বলা হয় কি সোনালী আখের দেশ, ওকে? প্রশ্ন কিন্তু আসতে পারে এই তিনটা থেকে, বাংলাদেশকে কোন ভৌগোলিক নাম কি ছিল আগে।
তাহলে বাংলাদেশের ভৌগোলিক নাম কি ছিল দেখো আসতে পারে কিন্তু, তাহলে কি ভাটির দেশ, নদীমাতৃক দেশ, তারপরে কি সোনালী আঁশের দেশকে বলা হয়, এই টোটালকে কি বলা হয় ভাইয়া বাংলাদেশ। প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো যদি আসতে পারে মসজিদের শহর কাকে বলা হয়, তাহলে মনে রাখবা ঢাকাকে বলা হয় মসজিদের শহর। আর একটা কথা মনে রাখবো ভাইয়া, ঢাকাকে কিন্তু বলা হয় রিক্সার শহর। আসতে পারে কোন শহরে রিক্সা নাই, তাহলে মনে রাখবা কি রাঙামাটি। ওকে, তাহলে মোস্ট রাখবা কি রাঙামাটি শহরে কোনো কি নাই, রিক্সা নাই। এখন যদি তুমি জানলা কি ঢাকাকে কি বলা হয়, রিক্সার শহর বলা হয়, কিন্তু প্রশ্ন তো আসতেই পারে ভাইয়া কোন শহরে রিক্সা নাই, তাহলে কি রাঙামাটিতে রিক্সা নাই। কি জন্য? রাঙামাটি কি ভাইয়া পাহাড়। ওকে, রাঙামাটি কি পাহাড় অঞ্চল, সেই জন্য কি রিক্সা নাই, এটা মনে রাখবা। দেখো তারপরে একটা দেখো মনে রাখবা, এই যে বাংলাদেশের প্রবেশদ্বার বা বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? চট্টগ্রামকে। মনে রাখবা বাংলাদেশের প্রবেশদ্বার কাকে বলা হয়? চট্টগ্রামকে, বা চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। মনে রাখবা বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? চট্টগ্রামকে। আর 12 আউলিয়ার দেশ বলা হয় কাকে? চট্টগ্রামকে। আবার দেখো কি বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। এখন দেখো এই এক বাংলাদেশ থেকে যত কি ইনপুট আউটপুট করে সব কিন্তু চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। ওকে, তাহলে কি সমুদ্র বন্দর ইউজ করি আমরা। দেখো তাহলে কি আসতে পারে কিন্তু বাংলাদেশের প্রবেশদ্বারকে চট্টগ্রাম, 12 আউলিয়ার দেশ বলা হয় কাকে? চট্টগ্রামকে। বাণিজ্যের রাজধানী বলা হয় কাকে? চট্টগ্রামকে। এর আগে আমরা বললাম কি মসজিদের শহর বলা হয় কাকে? ঢাকাকে। ওকে, মসজিদের শহর বলা হয় ঢাকাকে, বাস্তবতার শহর বলা হয় ঢাকাকে, টাকার শহর বলা হয় ঢাকাকে, তারপরে কি বলা হয় ভাইয়া রিক্সার শহর বলা হয় ঢাকাকে। একটা কথা মনে রাখবা, প্রায় 3 লক্ষ মসজিদ আছে ঢাকাকে, প্রায় 3 লক্ষ। ওকে, 3 লক্ষ মসজিদ আছে ঢাকায়, একটা কথা মনে রাখবা। দেখো 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে। 360 আউলিয়ার দেশ কাকে বলা হয়? সিলেটকে বলা হয়। তারপরে দেখো বলা হয় ভাই পাচ্চের ভেন্ডি নারায়ণগঞ্জ। ওকে, পাচ্চের ভেন্ডি বলা হয় কাকে? নারায়ণগঞ্জকে। এই কথাটা মনে রাখবা। সাগরকন্যা পটুয়াখালী। এখন যদি ভাইয়া আসে সাগরকন্যা কাকে বলা হয়? পটুয়াখালী। এখন যদি আসে সূর্যের কন্যা শিমুল গাছের তুলাকে। মনে রাখবা শিমুল তুলাকে। ওকে, ওকে ভাইয়া, তাহলে এটা মনে রাখবা। যদি আসে সাগর কন্যা বলা হয় কাকে? পটুয়াখালী নিঃসন্দেহে। যদি আসে সূর্যের কন্যা কাকে বলা হয়? শিমুল ফুলকে। মনে রাখবা। ওকে, শিমুল ফুলকে কি বলা হয়? সূর্যের কন্যা। এখন যদি বলা হয় হিমালয়ের কন্যা পঞ্চগড়, মনে রাখবা তাহলে কি সাগর কন্যাকে পটুয়াখালী, সূর্যের কন্যাকে শিমুল তুলা, এন্ড হিমালয় কন্যাকে পঞ্চগড়। বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কি? ভেনিস বা বরিশালকে। ওকে, বা বাংলার ভেনিস বলা হয় কাকে? বরিশালকে। যদি আসতে পারে কিন্তু বাংলার ভেনিস কাকে বলা হয়? বরিশালকে। বাংলার আসতে পারে বাংলার শস্য ভান্ডার বলা হয় কাকে? তাহলে কিন্তু ভাইয়া বরিশালকে। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে, আবার কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ে আসছিলাম কি বরিশাল নিয়ে পড়তে। যেমন চট্টগ্রামের দুঃখ বলা হয় দেখো ভাই চাকতাই খাল। ওকে, তাহলে চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে? চাকতাই খালকে। এন্ড ঢাকার দুঃখ বলা হয় বুড়িগঙ্গা নদীকে। এটা তোমরা সবাই জানো, যেখানে কি মাছ তো দূরে থাকে, একটা পোকাও বসবাস করতে পারে না, বা ওই পানিতে একটা পোকাও নাই। ওকে, তাহলে কি সবকিছু মারা যায় কি জন্য? ময়লা আবর্জনা পানির জন্য। বাংলাদেশের যত কলকারখানা সব ঢাকায় বেশি অবস্থিত। এই ঢাকার কলকারখানা ময়লা আবর্জনা সব কি করে ভাইয়া? দেখো বুড়িগঙ্গা নদীতে পড়ে, এই জন্য বলা হয় ঢাকার দুঃখ বলা হয় বুড়িগঙ্গাকে। এখন দেখো কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। ওকে, গোমতী একটা কি ভাইয়া? নদী। ওকে, গোমতী কি একটা নদী। এই গোমতী নদীকে কি বলা হয়? গোমতী নদীকে কি বলা হয় ভাইয়া? দেখো কি বলা হয়? কুমিল্লার দুঃখ বলা হয়। ওকে, পশ্চিম বাহিনীর নদ দেখো ডাকাতিয়া। এটা তোমরা জানো নাকি জানি না। দেখো এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাইয়া। দেখো পশ্চিমা বাহিনীর নদ ডাকাতিয়া নদী। ওকে, ডাকাতিয়া একটা কি প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের, ডাকাতিয়াটা আসলে কি? ডাকাতিয়া কি একটা নদী। ওকে, তারপরে দেখে সাগর কন্যা বলা হয় ভোলাকে। ওকে, আমি এর আগে কিন্তু একটু ব্যাখ্যা দিলাম কি বদ্বীপ আর হলো কি উপদ্বীপ বা দ্বীপ জেলা। আমাদের এই ভোলাকে কিন্তু বলা হয় দ্বীপ জেলা। ওকে, ভোলাকে বলা হয় কি সাগর দ্বীপ বা দ্বীপ জেলা বলা হয়। আর একটা কথা মনে রাখবা, এই ভোলাকে বলা হয় কি দ্বীপ জেলা, কারণ একটাই কথা মনে রাখবা, ভোলার 3 দিকে পানি, একদিকে দ্বীপ। ওকে, সেজন্য দ্বীপ জেলা। আর বদ্বীপ কি? তিন দিকে স্থল, একদিকে জল, সেই জন্য হলো বদ্বীপ। যেমন বাংলাদেশ 3 দিকে হলো ভারত বেষ্টিত। ওকে, দেখো আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো ভাইয়া বাংলাদেশের পুরাতন এবং বর্তমান নাম। এখান থেকে কি সকল পরীক্ষাতে তোমাদের আসবে বাংলাদেশের কি পুরাতন এবং কি দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং পুরাতন। দেখো বাংলাদেশের পুরাতন এবং বর্তমান নাম, অর্থাৎ আগে একটা জায়গার প্রাচীন নাম ছিল কি, এখন বর্তমান নাম কি, এটা আসতে পারে তোমাদের। কিন্তু এখান থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ। একটু কি তোমরা একটু মনোযোগ দিয়ে এইটুকু শুনবা। দেখো যদি আসে ভাইয়া পুরাতন নাম কি, বর্তমান নাম, তুমি এটা কিন্তু জানো। বর্তমান কথাটা কি এখন, পুরাতন কি প্রাচীন। তাহলে কি পুরাতন কি প্রাচীন। যেমন আমি যদি বলি প্রাচীন আমল, তাহলে কি পাল বংশ, সেন বংশ। তারপরে কি, তারপরে দেখো যদি বলি বর্তমান, এখন কি এই যে এখনকার সমাজের প্রেক্ষাপট বা এখন কি দেশের প্রেক্ষাপট, এটা। তাহলে দেখো ঢাকার
প্রাচীন নামগুলো হলো মনে রাখবা ভাইয়া জাহাঙ্গীরনগর। ওকে, তাহলে দেখো ঢাকার প্রাচীন নাম কি? জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের প্রাচীন নাম হলো ইসলামাবাদ। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। ঢাকার প্রাচীন নাম হলো কি? জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের প্রাচীন নাম কি? ইসলামাবাদ। এবং খুলনার প্রাচীন নাম হলো জাহানারাবাদ। ওকে, যদিও কি তুমি একটা জিনিস মনে রাখো, তো এই যে জাহানারাবাদ এন্ড কি ইসলামাবাদ, এই দুটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ক্যাম্পের নাম। হ্যাঁ, যেমন সাভার ক্যান্টনমেন্ট, এটা কিন্তু জালালাবাদ ক্যান্টনমেন্ট একটা আছে, এন্ড কি ইসলামাবাদ কিন্তু একটা ক্যান্টনমেন্ট, যেমন জালালাবাদ ক্যান্টনমেন্ট হলো বগুড়ায় অবস্থিত। ওকে, দেখো তারপরে দেখো কি আছে, বরিশালকে বলা হয় চন্দ্রদ্বীপ। ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসে ভাইয়া। তাহলে বরিশালকে কি বলা হয়? চন্দ্রদ্বীপ বলা হয়। ওকে, দেখো বাগেরহাটকে বলা হয় কি? খলিফাবাদ। ওকে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসে। বাগেরহাটকে কি বলা হয় ভাইয়া? খলিফাবাদ। গাজীপুরকে বলা হয় দেখো জয়দেবপুর। এখন কিন্তু দেখো গাজীপুরের প্রাচীন নাম কিন্তু জয়দেবপুর। আর একটা কথা মনে রাখবা, জয়দেবপুরে কিন্তু বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কি বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত টাকশাল অবস্থিত, যেখানে কি তুমি টাকা ইউজ করো, যেখানে তুমি টাকা পাও, অর্থাৎ এই যে বাংলাদেশের টাকার মুদ্রা ছাপানো যেখানে হয় টাকশালে। ওকে, তাহলে কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। কিন্তু আগে দেখো গাজীপুরের নাম ছিল জয়দেবপুর, আর পরে হয়েছে কি গাজীপুর টোটাল, কিন্তু জয়দেবপুর একটা জায়গার নাম হয়ে গেছে। দেখো এটা তুমি মনে রাখবা। দেখো ফরিদপুরের প্রাচীন নাম হলো ফাতেহাবাদ। এই প্রশ্নটা তুমি মনে রাখবা। আসাদ গেট, এই প্রশ্নটা কিন্তু ভাইয়া তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আসাদ গেট। ওকে, আসাদ গেটের অপর নাম কি বা পুরাতন নাম কি? তাহলে কি আইয়ুব গেট। ওকে ভাইয়া, তাহলে কি আইয়ুব গেট। এখন আইয়ুবকে ভাইয়া পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট। ওকে, আইয়ুব খান। দেখো পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট নিয়ে যদি কথা বলা যায়, আইয়ুব খান কত সালে ভাইয়া? দেখো 1900 কত সালে? 68 সালে। 1900 কত সালে? 58 সালে সর্বপ্রথম আইয়ুব খান কি করেন? সাময়িক শাসন দখল করেন। তিনি কি কয় বছর? 10 বছর কিন্তু এই বাঙালিদের কি করছিলেন? বাংলাদেশিদের সবসময় শাসন করতেন, বাঙালিদের কি ব্যবহার করতেন। তারপরে দেখো আইয়ুব খানের পতনের মাধ্যমেই কি আসলেন? ইয়াহিয়া খান কত সালে সর্বপ্রথম সরকার প্রধান, পাকিস্তানের সরকার প্রধান হয়ে আসেন? 1900 কত সালে ভাইয়া? 69 সালে। ওকে, আমরা পরের ক্লাসে জানবো, এগুলো জানতে পারবো। দেখো তাহলে দেখো এই যে কি, দেখো আসাদ গেটের নাম কি? আইয়ুব গেট। অর্থাৎ কি আইয়ুব খানের আমলে কিন্তু আসাদ গেটটা নাম করা হয়। দেখো এখন বর্তমান নাম আসাদ গেট, কিন্তু আগে ছিল এই গেটের নাম কি? আইয়ুব গেট। ওকে, দেখো ভাইয়া আমরা পরে চলে যাব। দেখো ওকে, তারপরে দেখো বলা হয়েছে কি, দেখো তারপরে সিলেট। ওকে ভাইয়া, জালালাবাদ। সিলেটের কি প্রাচীন নাম হলো কি? জালালাবাদ। দিনাজপুরের প্রাচীন নাম হলো গোল্ডল্যান্ড, এটা মনে রাখবা। তারপরে ময়মনসিংহের প্রাচীন নাম হলো কি? নাসিরাবাদ। এই প্রশ্নটা মনে রাখবা। হ্যাঁ, ময়মনসিংহের প্রাচীন নাম কি ভাইয়া? নাসিরাবাদ। মস্তানগড়, এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। মস্তানগড়ের প্রাচীন নাম কি? পুন্ডানগর। ওকে, তাহলে মস্তানগড় কোথায় ভাইয়া? বগুড়া। ওকে, ওকে, মস্তানগড় কোথায় ভাইয়া? বগুড়া। ওকে, বগুড়ার প্রাচীন নাম কি? এখন প্রশ্ন কিন্তু আসতে পারে, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? তাহলে তোমাদের কাছে এটা একটা প্রশ্ন, বগুড়া ভাইয়া কোন নদীর তীরে? ওকে, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। আর একটা কথা মনে রাখবা, বগুড়ার প্রাচীন নাম হলো পুন্ডনগর, যেটাতে অবস্থিত মস্তানগড়। ওকে, তোমরা কিন্তু জানো মস্তান। ওকে, মস্তানগড় কোথায় অবস্থিত? তাহলে কি এই যে মস্তানগড় হলো পুন্ডনগর বা বগুড়ায় অবস্থিত। কুমিল্লা, দেখো কুমিল্লার প্রাচীন নাম ত্রিপুরা। ওকে, কুমিল্লার প্রাচীন নাম কি? ত্রিপুরা। এখন এই যে নোয়াখালীর প্রাচীন নাম হলো সুধারাম, এই প্রশ্নটা কিন্তু আসবে। নোয়াখালীর প্রাচীন নাম কি? সুধারাম। ওকে, দেখো ভাই এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে। নোয়াখালীর প্রাচীন নাম কি? সুধারাম। এন্ড সোনারগাঁয়ের প্রাচীন নাম হলো স্বর্ণগাম। ওকে, সুবর্ণগাম। ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে। দেখো সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? সুবর্ণগাম। এখন প্রশ্ন আসতে পারে, দেখো সিলেটের প্রাচীন নাম জালালাবাদ, দিনাজপুরের প্রাচীন ময়মনসিংহের প্রাচীন নাম হলো নাসিরাবাদ, মস্তানগড়ের প্রাচীন নাম হলো কি? পুন্ডনগর বা কি? পুন্ডনগর। এই পুন্ডনগর কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। কুমিল্লার প্রাচীন নাম কি? ত্রিপুরা। ওকে, ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। কিন্তু তোমার কাছে আমাদের একটা কমেন্টের মাধ্যমে জানার ইচ্ছা, ভাইয়া বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? একটু জানাও, কমেন্টের মাধ্যমে তোমরা জানাও বগুড়া কোন নদীর তীরে অবস্থিত। দেখো আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্ন চলে যাই, যশোর। দেখো যশোরের প্রাচীন নাম ভাই কি? খলিফাতাবাদ। ওকে, যশোরের প্রাচীন নাম খলিফাতাবাদ। এখন তুমি যদি একদিন পড়তে চাও ভাইয়া, একদিনে কিন্তু আমার এইসব জিনিস মাথায় থাকবে না, আমাদের কি করতে হবে? বারবার করতে হবে। এখন বারবার কি করতে হবে? পড়তে হবে, বারবার পড়ে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন দেখো যদি আশেপাশে শেরে বাংলা নগর, ওকে, আইয়ুব নগর। ওকে, দেখো তাহলে শেরে বাংলা নগর কোন আমলে ভাইয়া? আইয়ুব খানের আমলে। অর্থাৎ 1900 কত সালে? 1958 সালের পর থেকে, 1958 সালের পর আইয়ুব খান কি করেন? এই নগরটা গড়ে তোলেন। ওকে, তার হচ্ছে আইয়ুব নগর। এখন বর্তমান নাম কি? শেরে বাংলা নগর। ওকে, দেখো বাংলা একাডেমি
প্রাচীন নাম কিন্তু বর্ধমান হাউস। ওকে, যদিও কি বাংলা একাডেমি মনে রাখবা 1975 সালে 1955 সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি, মানে এই যে বাংলা একাডেমি বর্ধমান হাউস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে, কিন্তু এখন নাম হলো কি বাংলা একাডেমি ভাইয়া। ওকে, দেখো পূর্ববঙ্গের বরেন্দ্রভূমি, এটা তো কিন্তু আমরা জানলাম, ওই যে রাজশাহী অঞ্চল বরেন্দ্রভূমি। এন্ড দেখো বাহাদুর শাহ পার্ক ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসে। ওকে, তাহলে আসে কিন্তু বাহাদুর শাহ পার্ক এর প্রাচীন নাম কি? তাহলে হয়ে ভাইয়া ভিক্টোরিয়া পার্ক। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। দেখো বাহাদুর শাহ পার্ক, তাহলে প্রশ্ন আসে যদি বাহাদুর শাহ পার্কের প্রাচীন নাম কি, তাহলে কি ভিক্টোরিয়া পার্ক, এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। ওকে, তাহলে বাহাদুর শাহ প্রাচীন নাম কি? ভিক্টোরিয়া পার্ক। সেন্ট দ্বীপ, দেখো সেন্ট মার্টিন দ্বীপ, তাহলে কি সেন্ট মার্টিন দ্বীপের নাম নারিকেল জিঞ্জিরা। ওকে, এই প্রশ্নটা খুব খুব 100% কমন। দেখো ভাইয়া 100% কমন না। দেখো সেন্ট মার্টিনের প্রাচীন নাম কি যদি আসে, তাহলে কি হবে ভাইয়া? নারকেলবাড়িয়া জিঞ্জিরিয়া। ওকে, এই প্রশ্নটা তোমরা মনে রাখবা। তাহলে নারকেলবাড়িয়া কি ভাইয়া? দেখো নারিকেল জিঞ্জিরিয়া। ওকে, তাহলে কি সেন্ট মার্টিনের প্রাচীন নাম, এই প্রশ্নটা তোমরা মনে রাখবা দয়া করে। ওকে, দেখো ঝিনুক দ্বীপ কোথায় অবস্থিত? বাউলার চর। ওকে, এটা একবার মুখস্থ বিদ্যা, তোমরা মুখস্থ করে নিবা। ঝিনুক দ্বীপ কোথায় অবস্থিত? বাউলার চর, রাউজু। দেখো DIST। ওকে, এটা মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, দেখো প্রশ্ন আসতে পারে বাংলার বর্ধমান হাউসের বর্তমান নাম কি? তাহলে কি বাংলা একাডেমি। আয়ুবনগর বাংলা প্রাচীন নাম হলো আয়ুবনগর, কিন্তু বর্তমান নাম হলো শেরে বাংলা নগর। খলিফাতাবাদ বর্তমান নাম হলো যশোর। সেন্ট মার্টিন নারকেল জিঞ্জিরা বর্তমান নাম হলো সেন্ট মার্টিন। বাউলার চর নিঝুম দ্বীপ। ওকে, আগে ছিল কি নিঝুম দ্বীপ, এখন বর্তমান নাম কি ভাইয়া? বাউলার চর। ওকে, মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। দেখো আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখো আমরা পরের প্রশ্ন চলে যাই ভাইয়া, বাংলাদেশের কি আয়তন? একটু এটা আমরা সবাই জানি, তারপরে দেখো একটু আলোচনা করি। দেখো বাংলাদেশের কি সীমানা বা আয়তন, বাংলাদেশের সীমানা বা আয়তন। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা, জাহাঙ্গীরনগর একটা, এখান থেকে কিন্তু একটি করে প্রশ্ন আসে। তাহলে দেখো বাংলাদেশের সীমান্ত ভারতের কয়টি রাজ্য অবস্থিত? এটা তুমি জানো, 5টি, মুখস্থ করবা। তাহলে কি 5টি? তাহলে কি ভাইয়া? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং কি ত্রিপুরা ও দেখো মিজোরাম। তাহলে কি ত্রিপুরা ও মিজোরাম। দেখো তাহলে প্রশ্ন যদি আসে ভাইয়া বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য অবস্থিত, তাহলে দেখো মনে রাখবা কি 5টি রাজ্য অবস্থিত। ওকে, বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য? 5টি। তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা ও মিজোরাম। ওকে, বাংলাদেশের মোট, দেখো বাংলাদেশের মোট ভারত ও মায়ানমারের সীমানা জুড়ে রয়েছে কয়টি? 32টি। ওকে, তাহলে কয়টি জেলা রয়েছে ভারতের সাথে? তাহলে বাংলাদেশের মোট, মনে করে দেখো বাংলাদেশের মোট ভারত ও মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কয়টি ভাইয়া? দেখো 32টি। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা মানে মায়ানমারের সাথে এবং বাংলাদেশ ভারতের সাথে কয়টি জেলা? তাহলে মনে রাখবা 32টি। এবং দেখো ভারতের সাথে কয়টি? 30টি। এবং মায়ানমারের সাথে কয়টি ভাইয়া? 3টি। একটা কথা মনে রাখবা, দেখো প্রশ্নটা কেমন শোনা গেল, যদিও কি মায়ানমার এবং কি ভারতের সাথে টোটাল মিলে কয়টি ভাইয়া? 32টি। কিন্তু দেখো ইন্ডিয়ার সাথে কয়টি? 30টি। মায়ানমারের সাথে কয়টি? 3টি। হওয়ার কথা কিন্তু 33টি। কিন্তু একটা দুঃখের বিষয় এটা, দেখো এই 3টি জেলা, দেখো এই যে রাঙ্গামাটি, কক্সবাজার এন্ড বান্দরবন, তাহলে এই 3টি জেলা কি মায়ানমার সীমান্তবর্তী কি জেলা? দেখো মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা এই 3টি। কিন্তু দেখো ভাইয়া এই যে রাঙ্গামাটি জেলা কিন্তু ইন্ডিয়ার সাথেও সামঞ্জস্য আছে। ওকে, দেখো এই রাঙ্গামাটি জেলা কিন্তু কি আছে? ইন্ডিয়ার সাথেও আছে এন্ড মায়ানমারের সাথেও আছে, সেই জন্য দেখো এই জেলাটা মাইনাস হয়ে গেল। তাহলে 32টি। ওকে, তাহলে টোটাল মায়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি, আর হলো কি ইন্ডিয়ার সাথে 30টি, এবং কয়টি? মায়ানমারের সাথে 3টি। এই 3টি কি কি ভাই আসতে পারে? রাঙ্গামাটি এন্ড কক্সবাজার এন্ড বান্দরবন। এখন মনে রাখবা এই রাঙ্গামাটিটা কিসের মধ্যে আছে? ইন্ডিয়ার মধ্যেও আছে এন্ড ইন্ডিয়ার সাথে জড়িত আছে এন্ড মায়ানমারের সাথে জড়িত আছে। তাহলে এই প্রশ্নটা মনে রাখবা। বাংলাদেশের, দেখো বাংলাদেশের উত্তরে ভারতে কোন প্রদেশ অবস্থিত? পশ্চিমবঙ্গ, এটা তুমি জানো। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, এটা তোমরা কিন্তু জানো। এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। বাংলাদেশের পূর্ব কোন দেখো, যেমন বাংলাদেশের আসাম, ত্রিপুরা, মিজোরাম, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। বাংলাদেশের পূর্ব সীমান্ত কি? এই যে আসাম এবং মেঘালয় রাজ্য, এটা তোমরা জানতে পারো। দেখো আমরা পরের পেজে চলে যাই। এখান থেকে যদি প্রশ্ন আসে, এইটুকু তো যদি প্রশ্ন আসে ভাইয়া এখান থেকেই আসবে। ওকে, যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে কি হবে? ওখান থেকেই প্রশ্ন আসবে। এই যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বা বাংলাদেশে ভারত এবং মায়ানমারের সাথে মোট জেলা আছে কয়টি? তাহলে কয়টি ভাইয়া? 32টি। ইন্ডিয়ার সাথে কয়টি? 3টি। এবং সরি, ইন্ডিয়ার সাথে হলো 30টি এবং কি মায়ানমারের সাথে 3টি। আর রাঙ্গামাটি জেলা এবং ইন্ডিয়া এবং কি মায়ানমারের দুইটার সাথেই আছে। ওকে, দেখো আমরা পরের পেজে চলে যাই। দেখো এই জায়গায় একটু পড়ি আমরা। দেখো দেখো লেখা আছে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী চুক্তি স্বাক্ষরিত করেন সর্বপ্রথম, মনে রাখবেন ভাইয়া 1974 সালে। কে করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, মনে রাখবা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চুক্তি স্বাক্ষর করেন কবে ভাইয়া? 16 মে
তাহলে কত 1974 এই প্রশ্নটা মনে রাখবা 16 মে 1974 ওকে বাংলাদেশ সীমান্তবর্তী চুক্তি দেখো কে করেন এই যে দেখো বাংলাদেশে ভারত সীমান্তবর্তী চুক্তি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কি ইন্দিরা গান্ধী ওকে তাহলে কি ভাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী দেখো বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চুক্তির উল্লেখ ছিল কি বাংলাদেশ এবং ভারতকে দেখো বেডুবি হস্তান্তর এবং করবে এবং কি করবে দেখো বিনিময়ে বাংলাদেশ কি 3 বিঘা করিডোর পাবে ওকে দেখো 3 বিঘা করিডোর কোথায় লালমনিরহাট এটা মনে রাখবা দেখো বাংলাদেশ সংবিধানের সংশোধনের মাধ্যমে বাংলাদেশ ভারত কি হয়েছে স্থান সীমান্ত চুক্তি করেন এখন 1974 সালে দেখো 1/3 কি হয়েছে সংবিধান রচনা করেন এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা এটুক থেকে প্রশ্ন তোমাদের আসবে না আমার বিশ্বাস একটা কথা আসতে পারে তোমাদের এইখান থেকে এইটা প্রশ্ন আসতে পারে কি দেখো বাংলাদেশের স্বাক্ষরিত সীমান্ত স্বাক্ষর চুক্তি করে কত সালে 1974 সালে 16 মে ওকে ভাইয়া দেখো পরের পেজে আমরা চলে যাই দেখো দেখো পরের পেজে লেখা আছে কি বাংলাদেশ ভারতের দেখো অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত তাহলে দেখো দেখো মুহুরীর চর ফেনী অমীমাংসিত ওকে ভাইয়া অমীমাংসিত মানে ঝামেলা আছে এখনো কি আছে ঝামেলা আছে কোথায় ভাইয়া মুহুরীর চর ফেনী ওকে এই প্রশ্নটা তোমরা মনে রাখবা বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার 2 কিলোমিটার এই প্রশ্নটা কিন্তু আবার মনে রাখবা যেমন বাংলাদেশের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার ভাইয়া 2 কিলোমিটার এটা কথা মনে রাখবা বাংলাদেশের মোট স্থল দেখো স্থল সীমা কত 4427 কিলোমিটার মুখস্থ একদম টানা মুখস্থ করবা বাংলাদেশের প্রথম দেখো বাংলাদেশের স্থল সীমানা কত বাংলাদেশের স্থল সীমানা কত দেখো 4427 কি কিলোমিটার এবং বাংলাদেশের রাজনৈতিক সীমানা কিন্তু 12 নটিকা মাইল বাংলাদেশের অর্থনৈতিক সীমানা কিন্তু কত 200 নটিকা মাইল এবং কত কিলোমিটার 367 কিলোমিটার এটা কিন্তু মুখস্থ বিদ্যা বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত এই যে 16.5 কিলোমিটার এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে ভাইয়া তাহলে এই প্রশ্নটা যদি আসে মাহিম ওয়ালাইকুম আসসালাম ওকে দেখো মাহিম দেখছো দেখো ভাইয়া একটু ভালোভাবে দেখতে দেখো কি লেখা আছে আচ্ছা করিডোর কি করিডোর মানে সীমানা ওকে ভাইয়া 3 বিঘার করিডোর মানে বাংলাদেশ ধরো এটা হলো কি ইন্ডিয়া আমি লিখলাম কি এটা হলো ইন্ডিয়া দেখো এটা হলো বাংলাদেশ এই যে 3 বিঘার করিডোর লালমনিরহাট থেকে ভারতের মধ্যে অবস্থিত দেখো এই 3 বিঘার করিডোরে বাংলাদেশের মানুষ 3 দিন যেতে পারে পয়লা বৈশাখ কুরবানির ঈদ এন্ড রোজার ঈদ ওকে মনে রাখবা তাহলে দেখো করিডোর হলো সীমানা ওকে সীমানা বা অংশ একটা কি ক্ষুদ্রিত অংশ করিডোর মানে ছোট্ট জায়গা যেমন তোমাদের বারান্দার করিডোরে ওকে বারান্দার করিডোর ওকে বা ঘরের করিডোর এক কোণে ওকে এমন করিডোর বলতে এটা বোঝানো হয়েছে দেখো তাজমিন আইমিন পোস্টটা দেখছে সেজন্য থ্যাংক ইউ দেখার জন্য দেখো দেখো কি লেখা হয়েছে তারপরে দেখো বাংলাদেশের আমরা জানি কিন্তু অর্থনৈতিক হলো কত যদি আসে ভাই রাজনৈতিক 12 নটিকা মাইল অর্থনৈতিক 200 নটিকা মাইল এন্ড 1 ন্যানো দেখো 1 নটিকা মাইল সমান কত কিলোমিটার এই প্রশ্নটা তোমরা মনে রাখবে ভাইয়া 1853 কি কিলোমিটার এক ঢালা মুখস্থ করবা তাহলে কি 1 নটিকা মাইল সমান কত তাহলে কত ভাইয়া দেখো 1853 কিলোমিটার ওকে তাজবির ইয়ামিন পোস্টটা দেখছেন ওকে ক্লাসটা দেখছেন সেজন্য থ্যাংক ইউ দেখো দেখো কি আছে ভারতের ভিতরে বাংলাদেশের কয়টি ছিটমহল ওকে ভাই এইটা কিন্তু আসবে টোটাল ছিটমহল সংখ্যা কয়টি ভাইয়া 111টি তার মধ্যে ভারতের মধ্যে আছে কয়টি ভাইয়া 51টি এটা মনে রাখবা এটা মুখস্থ করে নিবা দেখো বাংলাদেশের দেখো বাংলাদেশ থেকে ভারতের কয়টি ছিটমহল রয়েছে দেখো বাংলাদেশের ভেতরে কয়টি ছিটমহল রয়েছে তাহলে 51টি দেখো বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল রয়েছে কয়টি তাহলে কাছে 111টি ছিটমহল রয়েছে দেখো তাহলে ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশে কোন জেলায় তাহলে লালমনিরহাট একটা কথা মনে রাখবা তাহলে ছিটমহল লালমনিরহাটের কতটি দেখো 59টি ওকে এই কথাটা মনে রাখবা ভারতের ছিটমহল গুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত করেছে লালমনিরহাট এটা মনে রাখবা ওকে তাহলে কি লালমনিরহাট কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি পাথর কি হয় পাথর উৎপাদন হয় ওকে দেখো মনে রাখবা ওকে তাহলে এটা মনে রাখবা ওকে তাজমিন লিখছে আমি তো দেখিনি ওকে তুমি দেখো নাই কিন্তু কমেন্ট করছো ওকে দেখো ভাইয়া তারপরে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে ভাই দেখো প্রশ্ন কিন্তু আছে ভারতের ছিটমহল গুলো বাংলাদেশের কোন জেলায় এটা কিন্তু লালমনিরহাট জানলাম তারপরে দেখো পঞ্চগড় এবং লালমনিরহাট পঞ্চগড় এবং কুড়িগ্রাম অর্থাৎ ওই এক কথায় কি পশ্চিম সাইডে দেখো দহগ্রাম এই প্রশ্নটা কিন্তু আসবে দহগ্রাম কোথায় অবস্থিত তাহলে কি লালমনিরহাট জেলায় দহগ্রাম কোথায় অবস্থিত লালমনিরহাট গেলাম পাটগ্রামও কিন্তু কোথায় লালমনিরহাট দহগ্রাম কোথায় লালমনিরহাট পাটগ্রাম কোথায় লালমনিরহাট দহগ্রাম ছিটমহলের আয়তন কত 35 বর্গ মাইল ওকে এই প্রশ্নটা মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ওকে ভাইয়া দেখো দহগ্রাম ছিটমহলের আয়তন কত 35 বর্গ মাইল এই প্রশ্নটা কিন্তু আসতে পারে দেখো বেডুবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত পঞ্চগড় ওকে বেডুবাড়ি একদম ঢালা মুখস্থ করবা বেডুবাড়ি কোথায় অবস্থিত তাহলে কি পঞ্চগড় অবস্থিত দেখো দহগ্রাম
দহগ্রাম কথা আমরা কিন্তু জানি কোথায়, লালমনিরহাট। ওকে, দহগ্রাম কোথায়, লালমনিরহাট। এটা হলো ছিটমহল যুগে গঠিত। এখানে কিন্তু 3 বিঘার করিডোর অবস্থিত। দেখো ভারত দেখো ভারত কবে বাংলাদেশের জন্য 3 বিঘার করিডোর খুলে দেন? দেখো এই যে কবে খুলে দেন, দেখো কত সালে খুলে দেন ভারত 3 বিঘার করিডোর কবে সালে, অর্থাৎ ভারত 3 বিঘার করিডোর এমন একটা সিস্টেম জায়গা, যেখানে কি জায়গা কিন্তু ভারত, কিন্তু আমরা জায়গা হলো বাংলাদেশের। ওকে, এটা হলো 3 বিঘার করিডোর, কিন্তু এটা খুলে দেন হলো 26 জুন 1992 কত সালে, 1992 সালে। এই প্রশ্নটা একটু মুখস্থ করবা। তাহলে দেখো এটা প্রশ্নটা কিন্তু একটু মুখস্থ করবা, ভারতের কবে বাংলাদেশের জন্য 3 বিঘার করিডোর খুলে দেন? তাহলে 26 জুন 1992 সালে। ওকে, দেখো ভারত কবে বহুল প্রকৃত 3 বিঘা করিডোর পূর্ণাঙ্গ দেখো 24 ঘন্টা খুলে রাখেন? এটা কিন্তু তোমরা জানো 2000 কত সালে ভাই, 2011 হবে। ওকে ওকে সরি 2021 হবে। ওকে, 2021 হবে। এই প্রশ্নটা মনে রাখবা, 2000 কত সালে, 21 সালে, 8 সেপ্টেম্বর 2021 সালে। দেখো 3 বিঘার করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। এটা কিন্তু মুখস্থ করবে। এখন প্রশ্ন যদি আসে লালমনিরহাট কোন নদীর তীরে, তাহলে তিস্তা নদীর তীরে। ওকে ভাইয়া, তাহলে লালমনিরহাট কোন নদীর তীরে? তিস্তা নদীর তীরে অবস্থিত। এটা তোমরা একটু মনে রাখবা। দেখো বাংলাদেশের অবস্থান, এখন বাংলাদেশের একটু অবস্থান নিয়ে আমি কথা বলি। অর্থাৎ বাংলাদেশের অবস্থান বলতে এই যে বাংলাদেশের কি, যদিও আমরা 4টা দিক হিসেবে জানি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আসলে ভাইয়া দিক হলো 10টা। মনে রাখবা, দিক কয়টি? 10টি, কিন্তু আমরা কিন্তু 4টির সাথে সচরাচর পরিচিত। এখন দেখো বাংলাদেশের কি হয়েছে, বাংলাদেশের অবস্থান, অর্থাৎ বাংলাদেশের কোন দিকে কি অবস্থিত। বাংলাদেশের কি, বাংলাদেশ আমি যদি সর্বপ্রথম বাংলাদেশের সর্ব উত্তর জেলা, তাহলে কি ভাইয়া পঞ্চগড়। বাংলাদেশের সর্ব দক্ষিণে জেলা কক্সবাজার। বাংলাদেশের সর্বপূর্বে জেলা হলো বান্দরবান। এবং বাংলাদেশের সবচেয়ে পশ্চিমে জেলা হলো কি, নবাবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জ। ওকে ভাইয়া, এখন যদি চাঁপাইনবাবগঞ্জে যাই, তাহলে যদি আসে বাংলাদেশের সর্ব পশ্চিমের থানা হলো শিবগঞ্জ। ওকে, শিবগঞ্জ মনে রাখবা, চাঁপাইনবাবগঞ্জের সর্বপশ্চিমের থানা হলো শিবগঞ্জ। বাংলাদেশের সর্ব উত্তরের থানা হলো তেতুলিয়া, এই কথা মনে রাখবা। বাংলাদেশের সর্ব উত্তরের থানা কি ভাইয়া? তেতুলিয়া। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে সরি, দেখো এই প্রশ্নটা তুমি কি মনে রাখবা, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে বাংলাদেশের সর্ব উত্তরে হলো কি, পঞ্চগড়। ওকে, বাংলাদেশের সর্ব দক্ষিণে কি, কক্সবাজার। বাংলাদেশের সর্ব কি কোথায়, পূর্বে বান্দরবান। ওকে, যদিও কি পূর্ব পশ্চিম, পূর্ব আর উত্তরে দুটা মিলেই কি আছে, বান্দরবান আছে। আর একটা কথা মনে রাখবো, বাংলাদেশের সর্ব পশ্চিম হলো চাঁপাইনবাবগঞ্জ বা নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আর বাংলাদেশের সর্ব উত্তরের থানা হলো তেতুলিয়া। ওকে, এই প্রশ্নটা তোমরা কি মুখস্থ করে নিবা। ওকে, দেখো পরের পেজে চলে যাই। দেখো ভাইয়া, দেখো আরো আছে, বাংলাদেশের সর্ব দক্ষিণের থানার নাম হলো টেকনাফ। টেকনাফ, তেতুলিয়া, এটা তুমি জানো। বাংলাদেশে দেখো, বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা হলো টেকনাফ। একটা নাম মুখস্থ করে নিবা ভাইয়া। বাংলাদেশের সবচেয়ে পূর্বের থানা হলো কি, থানচি। ওকে, দেখো থানচি। বাংলাদেশের পশ্চিমের থানা হলো আমি বললাম শিবগঞ্জ। ওকে, তারপর দেখো বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম হলো কি, বাংলা বান্দার। ওকে ওকে, বাংলা বান্দার কোথায় ভাইয়া? লালমনিরহাট। ওকে, দেখো তাহলে কি, লালমনিরহাট কিন্তু বাংলা বান্দর। দেখো বাংলাদেশের সর্ব উত্তরের স্থান হলো কোনটা? বাংলা বান্দার। ওকে, বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি? দেখো সেরাদ্বীপ। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে। ওকে, বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানের নাম হলো সেরাদ্বীপ। তো দেখো যদি আসে সর্ব দক্ষিণের স্থানের নাম কি, সেরাদ্বীপ। বাংলাদেশের সর্ব পূর্বের স্থানের নাম দেখো আকরাই উল্ট। ওকে ভাইয়া, এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। বাংলাদেশের সর্ব পশ্চিমে কোন, দেখো কোন স্থান অবস্থিত, কাল থেকে মোনাকোসা। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু 100% কমন। ওকে ভাইয়া, 100% এই প্রশ্নটা, বাংলাদেশের সর্বপশ্চিমে কোন স্থান অবস্থিত? মোনাকোসা। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসবে তোমাদের। দেখো বাংলাদেশের আসতে পারে বাংলাদেশের সর্বপশ্চিমে কোন স্থান অবস্থিত, তাহলে কি মোনাকোসা। আসতে পারে বাংলাদেশের উত্তর পূর্ব কোন থানা অবস্থিত, তাহলে কি ভাইয়া? জকিগঞ্জ। ওকে, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে, বাংলাদেশের উত্তর পূর্ব কোন থানা অবস্থিত? জকিগঞ্জ। বা আসতে পারে কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোন থানা অবস্থিত? টেকনাফ। ওকে, আসতে পারে কিন্তু বাংলাদেশের বড় বিভাগ, দেখো বাংলাদেশের আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি ভাইয়া? চট্টগ্রাম বিভাগ। দেখো চট্টগ্রাম বিভাগের আয়তন হলো 33,771 কি কিলোমিটার। এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। বাংলাদেশে কিলোমিটার এটা যদি নাও আসতে পারে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বড় বিভাগ কোনটি? তাহলে চট্টগ্রাম বিভাগ। ওকে ভাইয়া, দেখো তারপরে প্রশ্ন চলে যাই। দেখো বলা আছে কি, দেখো চট্টগ্রাম বিভাগ। দেখো তারপরে লেখা আছে বাংলাদেশে দেখো আয়তনের সব থেকে ছোট বিভাগ হলো ময়মনসিংহ। এটা মনে রাখবা, 10,000 কত 584। এই আমরা যদি মুখস্থ করতে পারছি, তোমরা পারবা না? মানুষ কি মুখস্থ করতে হতো হাফেজ, মুখস্থ করে কোরআন শরীফ মানুষ কি মুখস্থ করে 30টা পারায়। ওকে, কি করে মুখস্থ করে, আর তো অল্প লেখা। ওকে, তাহলে মুখস্থ করে নেবা। বাংলাদেশের ছোট বিভাগ হলো কি ময়মনসিংহ। বাংলাদেশের সব থেকে বড় বিভাগ হলো চট্টগ্রাম। মনে রাখবা ভাইয়া। দেখো বাংলাদেশের সব থেকে বড় বিভাগ কোনটা? দেখো জনসংখ্যায় বাংলাদেশের সব থেকে বড় বিভাগ কিন্তু ঢাকা। এখন প্রশ্ন যদি আসে জনসংখ্যায় সব থেকে বড় বিভাগ কোনটা, তাহলে ঢাকা। আবার যদি আসে বাংলাদেশের সব থেকে ছোট বিভাগ কোনটা, ময়মনসিংহ। এখন আসে যদি বাংলাদেশের সব থেকে বড় বিভাগ কোথায়, তাহলে চট্টগ্রাম। দেখো বাংলাদেশের সব থেকে ছোট জনসংখ্যার দিক দিয়ে ছোট কোথায় ভাইয়া? বরিশাল। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, মনু সবাই জানো, বরিশাল এর বনু।
এটা জানো, ব্যাচেলার পয়েন্টে সবাই দেখো, কিন্তু কি একটা এই যে জনসংখ্যার দিক দিয়ে সব থেকে ছোট বিভাগ বরিশাল, এটা জানো না। ওকে, তাহলে এই প্রশ্নটা মনে রাখবা। আয়তনে বাংলাদেশের সব থেকে বড় জেলা রাঙামাটি, এই প্রশ্নটা কিন্তু আসবে 6116। ওকে, এই প্রশ্নটা মুখস্থ করে নেবা। তাহলে রাঙামাটি জেলার দৈর্ঘ্য কত? ওকে, 6116 বর্গ কিলোমিটার। ওকে, মনে রাখবা 6000 কত 116 বর্গ কিলোমিটার। আসতে পারে বাংলাদেশে দেখো আয়তনে সব থেকে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ। ওকে, যেটা ঢাকার মধ্যে অবশ্যই 700 বর্গ কিলোমিটার। দেখো কোথায় 6000 আর কোথায় 700। ওকে, এটা মনে রাখবা। দেখো তারপরে দেখো ভাইয়া, দেখো আয়তনে বাংলাদেশে বড় থানা কোনটি? দেখো 12 থানা, শ্যামনগর, সাতক্ষীরা। ওকে ভাইয়া, সব থেকে বড় থানা হলো শ্যামনগর, সাতক্ষীরা। আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি ভাইয়া? ঢাকা। কি? ওয়ারি, ঢাকা। দেখো এই প্রশ্নটা মনে রাখবা। তাহলে ঢাকায় একটা কি সব থেকে ছোট থানা অবস্থিত। দেখো আয়তনে সব থেকে ছোট। আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি ভাইয়া? দেখো সাতক্ষীরা। যেহেতু কি এই যে দেখো থানা বড় হবে, তাহলে কি উপজেলা বড় হবে। বাংলাদেশের সব থেকে ছোট উপজেলা কোনটি ভাইয়া? বন্দা থানা। ওকে, মনে রাখবা বন্দা থানা। বাংলাদেশের দেখো জনসংখ্যা, বাংলাদেশের বড় জেলা কোনটি? ঢাকা। দেখো জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি? ঢাকা। বিভাগও কিন্তু কোথায়? ঢাকা বিভাগের সব থেকে কি বেশি কিন্তু জনসংখ্যা বসবাস করে। ওকে, আমাদের ক্লাস দেখে আমি উপকৃত হয়েছি। ওকে ভাই, দেখো ভালো লাগবে ইনশাল্লাহ। দেখো তাহলে কি জনসংখ্যায় কিন্তু বড় বিভাগ ঢাকা, জনসংখ্যায় বড় থানা কোনটা? ঢাকা। ওকে, দেখো কারণ কি ঢাকাকে বলা হয় কি ব্যস্ততার শহর। দেখো জনসংখ্যা বাংলাদেশের ছোট জেলা কোথায়? বান্দরবন, কারণ বান্দরবনে মানুষ কম বসবাস করে। ওকে, দেখো আমরা পরের প্রশ্ন চলে যাব ভাই। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে কি, দেখো জনসংখ্যা বাংলাদেশের বড় থানা কোনটি? গাজীপুর সদর। আচ্ছা, এর আগে কিন্তু বললাম গাজীপুরের পাশের নাম কি? গাজীপুরের পাশের নাম ভাইয়া কি? দেখো কি কি পড়ছিলাম বলো তো, একটু কমেন্টের মাধ্যমে জানাতো গাজীপুরের পাশের নাম কি, তোমরা একটু জানাও। দেখো ভাইয়া, গাজীপুরের পাশের নাম হলো কি? শিমুলতলি। ওকে, এটা এটা মনে রাখবা। জয়দেবপুর। ওকে, জয়দেবপুর। দেখো জনসংখ্যা বাংলাদেশের ছোট থানা কোনটি ভাইয়া? বিমানবন্দর, ঢাকা। ওকে, বাংলাদেশের জনসংখ্যা, দেখো জনসংখ্যা সব থেকে ছোট থানা হলো বিমানবন্দর, ঢাকা। দেখো তারপরে জনসংখ্যা বাংলাদেশের ছোট উপজেলা কোথায়? থানচি, বান্দরবান। ওকে, এটা মনে রাখবা। সব থেকে কোথায়? কোন দিকে? পশ্চিম, দক্ষিণে। ওকে ভাইয়া, দেখো তারপরে দেখো এটা মনে রাখবা তোমরা। ওকে, রাঙ্গামাটি জেলাকে কি বলা হয়? এটা তোমরা একটু মনে রাখবা। পরের পেজে আমরা চলে যাই ভাইয়া। দেখো দেখো ওকে ভাইয়া, বাংলাদেশের জলবায়ু দেখো, বাংলাদেশের জলবায়ু কেমন আমরা তোমরা কিন্তু জানো। বাংলাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, আগারগাঁও অবস্থিত। এটা তোমরা একটু মুখস্থ করে নেবা। দেখো আমি জায়গায় জায়গায় বললাম ভাইয়া, বাংলাদেশের আবহাওয়া অফিস কয়টি? এইটা কিন্তু প্রশ্ন আসতে পারে, যদিও এটা প্রশ্নটা আপডেট। এই প্রশ্নটা কিন্তু মুখস্থ করে নেবা। 35টি। বাংলাদেশের আবহাওয়া অফিস কয়টি ভাইয়া? 35টি। ওকে, মনে রাখবা। বাংলাদেশের জলবায়ু কেমন? এই যে স্বভাবপন্ন। এখন তোমরা যদি আসে বাংলাদেশের জলবায়ু কেমন না ভাই, বাংলাদেশের জলবায়ু কেমন, তাহলে হবে কিন্তু নাতিশীতোষ্ণ হবে না ভাইয়া। কি হবে? এটা তোমরা একটু লক্ষ্য করো। আর তোমরা একটু লাইনে থাকো, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আসলে বাইরে ঝড় হচ্ছে প্রচুর। সেই জন্য কি ঝড়ের মধ্যে আমরা কি লাইভ ক্লাস চালিয়ে যাচ্ছি। আমাদের কি জেনারেটর আছে বা আমাদের আইপিএস আছে, তোমরা আমাদের সাথে থাকো। একটু দাঁড়াও, দেখো তোমরা একটু সাথে থাকো ভাইয়া, একটু সাথে থাকো। আবার কি বোর্ড অন হচ্ছে ইনশাল্লাহ। দেখো দেখো তোমরা লাইনে থাকো। দেখো আর কিছুক্ষণ আমরা কি আর 10-20 মিনিট আমরা ক্লাস অন ক্যারি করবো। দেখো আমরা কি ডাইরেক্ট পোস্ট সলভে যাবো তাড়াতাড়ি। দেখো অল্প কিছু পোস্ট সলভ করে দেখো। দেখো একটু থাকো। ওকে ভাইয়া, একটু থাকো। ওকে, দেখো দেখো একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো ভাই, একটু লাইনে থাকো। দেখো ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আর কি ভাইয়া একটু প্রবলেম হচ্ছে। দেখ, ওকে আমরা চলে আসবো পর্যায়ক্রমে। দেখো তাহলে আসছিলাম কথা। দেখো ওকে ভাইয়া, দেখো তাহলে বাংলাদেশের দেখো আবহাওয়া অধিদপ্তর কোথায়? কোন মন্ত্রণালয়? প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো বাংলাদেশের আবহাওয়া অফিস কয়টি? 35টি। এখন বাংলাদেশের জলবায়ু কেমন? দেখো সমভাবাপন্ন। এটা মনে রাখবা। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কেমন? মৌসুমী বায়ু প্রবাহ। এটা তোমরা কি করবা বা মুখস্থ করে নিবা। ওকে, দেখো একটু আমি দেখো কথা বলি। দেখো বাংলাদেশের সর্বনিম্ন গড় তাপমাত্রা কত ডিগ্রি? দেখো বৃষ্টিপাত হলো 154 সেমি। আবার নাটোরের সর্বোচ্চ সব থেকে বৃষ্টি কমপাত হয় কোথায়? নাটোরের। আর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মনে রাখবা ভাইয়া, সিলেটের শ্রীমঙ্গলে। ওকে, বাংলাদেশের সর্ব উত্তরে বা উষ্ণতম জেলা হলো নাটোরের লালপুর। বাংলাদেশের সর্ব উষ্ণতম জেলা হলো রাজশাহী। বাংলাদেশের সব থেকে শীতলতম স্থান হলো কি? শ্রীমঙ্গল বা সিলেট।
ওকে, মনে রাখবা। আর উষ্ণতম মাস হলো কি, যদি সব থেকে বেশি গরম পড়ে হলে কোথায়, এপ্রিল, এবং সব থেকে শীত পড়ে বেশি হলো জানুয়ারিতে। ওকে, এই কথা তোমরা তো জানো, এটা মনে রাখবা। ওকে, সব থেকে শীত হলো জানুয়ারিতে। দেখো বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা 25 পয়েন্ট কি, অর্থাৎ গড় 25 পয়েন্ট কত, 25.70। ওকে, 25.70, এটা মনে রাখবা। দেখো বাংলাদেশের শীতকালে গড় তাপমাত্রা কত, 20 পয়েন্ট। ওকে, শীতকালে গড় তাপমাত্রা 20 পয়েন্ট। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, গিনেস মানমন্দিরের সময় অনুযায়ী বাংলাদেশের সমাধান হলো 6 ঘন্টা পার্থক্য, একটা কথা মনে রাখবা। দেখো প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট, একটা কথা মনে রাখবা, এটা কি মনে রাখবা। ওকে, দেখো পরের আমি প্রশ্ন চলে যাই ভাইয়া। হরেক, দেখো এইটা একটু আমরা আলোচনা করব। দেখো বৃহত্তম জেলা কিন্তু আমরা জানি রাঙামাটি। তারপরে কি, দেখো বৃহত্তম রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন, এটা তোমরা জানো। বৃহত্তম পল্লী বিদ্যুৎ কেন্দ্র হলো কি ভেড়ামারা কুষ্টিয়া। ওকে, এটা মনে রাখবা। দেখো বৃহত্তম কন্টেননগর বাংলা দূত। দেখো বৃহত্তম, দেখো জলবিদ্যুৎ প্রসাদ হলো কাপ্তাই জলবিদ্যুৎ, এটা তোমরা মনে রাখবা, মুখস্থ করে নিবা ভাইয়া। দেখো তারপরে প্রশ্ন চলে যাই। দেখো বলা হয়েছে বৃহত্তম বিল চলন বিল, এটা কিন্তু নাটোর, পাবনা এবং কি সিরাজগঞ্জের মধ্যে অবস্থিত। বৃহত্তম উদ্যান সরোয়ার্দী উদ্যান, যা আগে পাশের নাম কি ভাইয়া। দেখো এটা কিন্তু জানো, সরোয়ার্দীর বর্তমান নাম কিন্তু সরোয়ার্দী উদ্যান, কিন্তু পাশের নাম কি, একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। দেখো বৃহত্তম কি বাঁধ, এটা হলো কাপ্তাই বাঁধ, এটা কিন্তু জানো। তারপর দেখো বৃহত্তম গ্রাম কি হয়েছে, বানিজিয়াং। ওকে, এটা বস্তু আমরা মনে রাখবো। বৃহত্তম মন্দির ঢাকাশ্বরী মন্দির, এটা ঢাকায় কিন্তু হিন্দুদের একটা কি মন্দির। বৃহত্তম কাগজ কল খুলনা নিউ প্যান্ট কাগজ কল, এটা কিন্তু তোমরা জানো। দেখো বৃহত্তম সাগর, বৃহত্তম সার কারখানা যমুনা সার কারখানা, এটা আমরা মুখস্থ করে নেবা। দেখো তারপরে দেখো আমরা চলে যাই। দেখো কি লেখা আছে বাংলাদেশের, দেখো বাংলাদেশের দীর্ঘতম, দেখো বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু হলো কি, পদ্মা সেতু। ওকে, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার। বাংলাদেশের বৃহত্তম নদ হলো কি ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের বৃহত্তম নদী, এই নদ আর নদী কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা, মুখস্থ করে নিও। নদ যদি আসে ব্রহ্মপুত্র, নদী যদি হয় কি মেঘনা, এটা আমি একটু মুখস্থ করে নিবা। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো আচ্ছা, দীর্ঘতম রেল সেতু হলো কিনা, হার্ডিং ব্রিজ। এখন কিন্তু ভাই হার্ডিং ব্রিজ চেঞ্জ। ওকে, এই হার্ডিং ব্রিজ কিন্তু হবে না, এখন বৃহত্তম রেল সেতু হলো, এই যে যদিও কি নামকরণ এখনো করা হয়নি, যমুনা সেতুর পাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে, এখন কিন্তু এটা হবে। ওকে, হার্ডিং ব্রিজ এখন হবে না। ওকে, ওকে দেখো উচ্চতম ভবন তাদের কি, সিটি সেন্টার ভবন। দেখো বাংলাদেশের সব থেকে উচ্চতম ভবন হলো সিটি সেন্টার ভবন। উচ্চতম বৃক্ষ দেখো বাঁশ বৃক্ষ। তারপরে উচ্চতম পাহাড় গারো পাহাড়, এটা কিন্তু জানি কোথায়, ময়মনসিংহ। তারপর দেখো বৃহত্তম শৃঙ্খল বিজয়, এটা কি মনে রাখবা, তাজিংডং বা বিজয়। ওকে, এটা মনে রাখবা, এটা কিন্তু আসতে পারে। তারপরে দেখো বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ যেমন সেন্ট মার্টিন, তারপরে কি একমাত্র দ্বীপ হলো মহেশখালী। বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই। তারপরে দেখো বাংলাদেশের অস্ত্র কারখানা, এটাও কিন্তু গাজীপুরে, আবার কিন্তু টাকশালও গাজীপুরে। একমাত্র মানসিক হাসপাতাল দেখো পাবনা হেমাদপুর। ওকে, পাবনায় মানে কি পাগলা গারদ। একমাত্র তেলের শোধনাগার কোথায় অবস্থিত, দেখো এটা মনে রাখবা, ইস্টার্ন। ওকে ভাই, এগুলো সব কি করবো আমরা মুখস্থ করে নেবো আশা করি। দেখো তারপরে দেখো গুরুত্বপূর্ণ, দেখো ফেরিঘাট, এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ফেরিঘাট থেকে, হ্যাঁ রেসকোর্স ময়দান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, রেসকোর্স ময়দান। দেখো তাহলে সরোয়ার্দী উদ্যানের আগের নাম ছিল রেসকোর্স ময়দান, যেটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। 7ই মার্চের ভাষণটা মনে রাখবা, 18 মিনিট 19 সেকেন্ড। ওকে, ওকে 18 মিনিট 19 সেকেন্ড, এই প্রশ্নটা মনে রাখবা। এখন দেখো ফেরিঘাট, দেখো মাওয়া ফেরিঘাট হলে মানিকগঞ্জের, আর দেখো পাটুয়া ফেরিঘাট মানিকগঞ্জ। মাওয়া আর কি পাটুয়া, তাহলে মানিকগঞ্জ। আর দেখো বাহাদুর শাহ, ওকে মাওয়া আর কি পাটুরিয়া, তাহলে কোথায়, মানিকগঞ্জ, মনে রাখবা। তাহলে দেখো ভারদাবাদ তাহলে কি জামালপুর, আর আরিচা কোথায়, মানিকগঞ্জ। এই প্রশ্নটা একটু মুখস্থ করে নিবা। দেখো পরের প্রশ্ন আমি চলে যাই ভাইয়া। ঢাকার সাথে বিভিন্ন শহরের, দেখো ঢাকার সাথে বিভিন্ন শহরের দূরত্ব, যদিও এটা তোমাদের আসার হঠাৎ আসতে পারে, বেশিরভাগ টাইম আসে না। দেখো বাংলাদেশ থেকে চট্টগ্রামের দূরত্ব, বা ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব কত কিলোমিটার, দেখো এত কিলোমিটার। রেলপথ হলো কত, 300। এটা আসে না, একটু তোমরা দেখে নিবা। তবু ঢাকার সাথে চট্টগ্রামটা একটু দেখবা, কারণ চট্টগ্রামকে বলা হয় কি, একটু কমেন্টের মাধ্যমে জানাও চট্টগ্রাম কি বলা হয়। দেখো ভারতের অবস্থিত ছিটমহল সংখ্যা, তাহলে দেখো ভারতে অবস্থিত ছিটমহল 47টি, কিসের সাথে দেখো কুচবিহারের সাথে 47টি, এবং জলপাইগুড়ির সাথে কয়টি, 4টি, মোট 51টি। এটা মনে রাখবা। দেখো এখন আমরা কিছু কিছু প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। দেখো তোমরা এখন অ্যান্সার দিবে ভাইয়া, তোমরা একটু অ্যান্সার দাও, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও এটা কোনটা হবে। দেখো ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশে কোনো সীমান্ত নেই, একটু জানাও ভাইয়া, একটু জানাও। আসাম,
মিজোরাম, ত্রিপুরা, নাকি দেখো নাগাল্যান্ড। তাহলে কোনটা ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও, একটু কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানাও ভাইয়া, তাহলে কোনটা হবে? বাংলাদেশের কোন রাজ্যের সাথে, সরি, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই বা সীমান্ত নেই? ওকে, তাহলে কোন রাজ্য একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও ভাইয়া, একটু দ্রুত একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। বাংলাদেশের, দেখো বাংলাদেশের কোন রাজ্যের সাথে, বাংলাদেশের কোন রাজ্যের সাথে ভারতের কোনো সীমান্ত নেই, বা ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। দেখো তাহলে কি ভাইয়া কমেন্ট হবে কোনটা? নাগাল্যান্ড। ওকে, দেখো আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই। দেখো দ্বিতীয় প্রশ্ন, দেখো বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি? এটা কিন্তু তোমরা জানো। দেখো বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি, এটা একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও ভাইয়া। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি, একটু তোমরা অ্যান্সারটা দিয়ে দাও দ্রুত ভাইয়া, একটু একটু দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দাও। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি? ওকে ভাইয়া, তাই কি বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি, একটু উদাহরণ তো তোমরা দিয়ে দাও। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি, একটু উদাহরণ দাও ভাইয়া। তাহলে কি ভাইয়া, দেখো 17টি, 20টি, 16টি, নাকি 19টি বৃহত্তম জেলা আছে ভাইয়া? তাহলে বৃহত্তম, বাংলাদেশের বৃহত্তম জেলা হলো 19টি। দেখো কোন জেলায় ভারতের সীমান্তের সাথে নয়, এই একটু অ্যান্সারটা দাও। তাহলে দেখো ঠাকুরগাঁও, রংপুর, নবাবগঞ্জ, নাকি বাগেরহাট? দেখো কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়, এই প্রশ্নটা একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। দেখো একটু দ্রুত ভাইয়া, একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। বাংলাদেশের, দেখো কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়, কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? ওকে ভাইয়া, এই অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। ওকে ভাইয়া, এই অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও, কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? তাহলে কি হবে ভাইয়া, দেখো। ওকে, তাহলে দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। বা কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? তাহলে কি হবে ভাইয়া, রংপুর। ওকে, মনে রাখবা রংপুর জেলা কি ভারতের সীমান্তের সাথে নয়। ওকে, তাহলে কি হবে ভাইয়া, রংপুর জেলা। দেখো আমরা পরের প্রশ্ন যাই। দেখো আমরা এই প্রশ্নটা অনেক দূর চলে যাব, আমরা কি 5 নম্বর বা আমরা কি আমরা 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো। দেখো 6 নম্বর প্রশ্ন, তোমরা কি কনফার্ম, তোমরা একটু অ্যান্সারটা করে দাও ভাইয়া। 6 নম্বর, দেখো কর্ণফুলী নদীর তলদেশের একমাত্র ট্যানেল এর নাম কি? দেখো তোমরা কিন্তু এটা জানো, হ্যাঁ, কোন দেশ ভাইয়া, কোন দেশ এই ট্যানেলটা করেছে? দেখো কর্ণফুলী নদীর দেশে দেখো কি যে একমাত্র ট্যানেল নির্মাণ করবেন কোন দেশ, এটা একটু জানো তোমরা, একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া ঝটপট, একটু তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দাও। 6 নম্বর, কর্ণফুলী নদীর তলদেশে একমাত্র ট্যানেল নির্মাণ করবে কোন দেশ? চীন, রাশিয়া, ভারত, নাকি জাপান? এটা একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও ভাইয়া, একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও, একটু অ্যান্সারটা 6 নম্বর তোমরা দিয়ে দাও ভাই দ্রুত। 6 নম্বরে একটু দ্রুত সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 6 নম্বর, তাহলে কি হবে, চীন, রাশিয়া, ভারত, নাকি জাপান? ওকে ভাইয়া, দেখো 6 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও ভাইয়া, তাহলে হবে কি ভাইয়া, হবে কি চীন। ওকে, চীন। ওকে, তারপরে দেখো আমরা এই যে সিটের মধ্যে কমন, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? এটা কিন্তু আমরা জানি, বরিশাল, সিলেট, খুলনা, নাকি কোথায়? দেখো তাহলে কি বাংলাদেশের কুয়েত সিটি, দেখো কুয়েত সিটি কিন্তু পড়ে এলাম আমরা কাকে, খুলনাকে। ওকে, তাহলে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে, খুলনাকে। আমরা যদি কি ভালোভাবে মুখস্থ করি ভাই, আমরা কিন্তু কি ইনশাল্লাহ সকল প্রশ্ন পারবো। ওকে, দেখো বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ কোনটি? এটা একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও তো ভাইয়া। 10 নম্বর, দেখো বাংলাদেশের সব থেকে উঁচু, দেখো বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ কোনটি? ঢাকা ফেনী, বরিশাল ঢাকা, দেখো দেখো আলিকদম থানচি, নাকি চট্টগ্রাম কক্সবাজার? একটু এই অ্যান্সারটা তোমরা দিয়ে দাও ভাইয়া। দেখো 10 নম্বরের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা। 10 নম্বরের অ্যান্সারটা তোমরা কি করবা, একটু দিয়ে দিবে ভাইয়া 10 নম্বর অ্যান্সার। ওকে, 10 নম্বর একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও ভাই। 10 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দ্রুত সবাই একটু কমেন্ট করি ভাইয়া, আমরা সবাই একটু কি দ্রুত কমেন্টের মাধ্যমে জানাই। এই ভুল যাবে, যাক সমস্যা নাই, কারণ আমরা তো এখনো পড়ি নাই, আমরা শীটটা ভালোভাবে পড়বো, পরীক্ষার কি পরীক্ষা দেওয়ার সময় বুঝবা। ওকে, যে এখান থেকে আসে কি না। তাহলে দেখো বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ কোনটি? দেখো একটু 10 নম্বরটা জানাও, 10 নম্বর ভাইয়া, একটু 10 নম্বরটা অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ হলো কোথায়? তাহলে আলীকদম থানচি, নাকি চট্টগ্রাম কক্সবাজার, বরিশাল ঢাকা, নাকি ঢাকা ফেনী? ওকে, এটা একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া, গ নম্বর। ওকে, আলীকদম থানচি। ওকে, দেখো তারপরে দেখো আমি চলে যাই একটু, দেখো বাংলাদেশের প্রথম, দেখো এই যে আমরা কি অ্যান্সার করব হলো, অ্যান্সার করবো হলো 14 নম্বর। দেখো বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল কোনটি? ওকে, বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল কোনটি? ওকে, এই প্রশ্নটা তোমরা একটু অ্যান্সার দাও, তোমাদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছি ভাইয়া।
14 নম্বর অ্যানসারটা তোমরা একটু দিয়ে দাও। 14 নম্বর দেখো বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল কোনটি? 14 নম্বর অ্যানসারটা তোমরা একটু দিবা। ওকে ভাইয়া, 14 নম্বর অ্যানসারটা একটু তোমরা দিবা, দেখি কে কি লেখো। 14 নম্বর অ্যানসারটা একটু দাও ভাইয়া। 14 নম্বর অ্যানসারটা তোমরা একটু দিবা। কি জানুয়ারি মার্চ 1973, মার্চ এপ্রিল 1973, নাকি মে জুন 1973, নাকি কি জুন জুলাই 1973? 14 নম্বর অ্যানসারটা তোমরা একটু দিবা। ওকে, দেখো বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল কোনটি? বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল কোনটি ভাইয়া? তোমরা একটু এই অ্যানসারটা দিবা। বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল কোনটি? জানুয়ারি মার্চ, দেখো জানুয়ারি মার্চ 1971, নাকি সরি 73, মার্চ এপ্রিল 1973, নাকি মে জুন 1973, জুন জুলাই 1973? এটা অ্যানসার দিবা। 14 নম্বর ভাইয়া, 14 নম্বর অ্যানসারটা তোমরা একটু দিবা। 14 নম্বর দেখো, 14 নম্বর কি হয় ভাইয়া? অ্যানসারটা একটু তোমরা দ্রুত দিয়ে যাও। 14 নম্বর, ওকে, একজন দিলেই আমি কি প্রশ্নটা চেঞ্জ করবো। 14 নম্বরে একটা অ্যানসার চাই ভাইয়া, একটা অ্যানসার দাও। 14 নম্বর, 14 নম্বর সবাই একটু দ্রুত অ্যানসার করো। সবাই ক্লাস দেখতেছো অথচ অ্যানসার করো না। ওকে ভাইয়া, 15 না 14 নম্বর ভাইয়া, 15। দেখুন বাংলাদেশের সমুদ্র, এটা 15 তো চাই না, 14। ওকে ভাইয়া, তাহলে 14 নম্বর হবে কি ভাইয়া? মার্চ এপ্রিল 1973 মুখস্থ করে নিয়ে। ওকে, অর্থ বছর মার্চ এপ্রিল। এখন 15, আচ্ছা 15 নম্বর একজন অ্যানসার দিয়ে দিছে। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? ওকে, বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ভাইয়া? দেখো আরেকটা অ্যানসার দাও, 15 নম্বরই অ্যানসার দাও। সবাই একটু কি 15 নম্বর অ্যানসার দাও ভাইয়া। তাহলে কি বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য হলো কত? হলো কয় ভাইয়া? গ নম্বর। ওকে, গ নম্বর, সুন্দর। ওকে, ওকে ভাইয়া, গ নম্বর। দেখো আমি চলে যাই, উপরে চলে যাই একটু। দেখো এইটা আমরা পড়ি। দেখো ভাইয়া, দেখো এইটা পড়ি। দেখো দেশের প্রথম কৃষি কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট অন কবে উত্তোলন করা হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। 20 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিয়ে দাও। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দেখো বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ অর্থাৎ মানুষের তৈরি, যদি আল্লাহ তাআলার তৈরি হতো তাহলে কিন্তু কি হতো? প্রাকৃতিক। ওকে, এটা মনে রাখবা। তাহলে কৃত্রিম মানুষের তৈরি উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট অন, ওকে, কবে উত্তোলন করা হয়? তাহলে কি 11ই মে 2018, 15ই আগস্ট 2017, 16ই ডিসেম্বর 2017, নাকি 10 জানুয়ারি 2018? একটু 20 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা জানিয়ে দাও ভাইয়া। 20 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা জানিয়ে দাও। ওকে, তাহলে 20 নম্বর প্রশ্নটা কি হবে একটু জানিয়ে দাও। 20 নম্বর প্রশ্ন হবে 11ই মে 2018। ওকে, দেখো পরের প্রশ্নে চলে যাই আমরা। কি পরের প্রশ্ন চলে যাই। দেখো, দেখো বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? প্রশ্ন কিন্তু আসতে পারে বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, নাকি দিনাজপুর? একটু অ্যানসারটা দিয়ে দাও। 26 নম্বর প্রশ্ন অ্যানসারটা দিয়ে দাও। ওকে, 26 নম্বর প্রশ্নটা অ্যানসারটা দিয়ে দাও। 26 নম্বর প্রশ্নটার অ্যানসার তোমরা দিয়ে দাও। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সম্পর্ক নেই? তাহলে দেখো বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? অ্যানসারটা দিয়ে বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, নাকি দিনাজপুর? দেখো একটু অ্যানসারটা দিয়ে দাও ভাইয়া। 26 নম্বর, 26 নম্বর একটু অ্যানসারটা দিয়ে দাও। 26 নম্বর সবাই একটু দ্রুত 26 নম্বর অ্যানসারটা দিয়ে দাও ভাইয়া। তাহলে কি হবে? 26 নম্বর হবে বান্দরবান। ওকে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই, বান্দরবান জেলার। ওকে, একটা কথা মনে রাখবা, বান্দরবান জেলায় কোনো সংযোগ নেই কার সাথে? ভারতের সাথে। কি জন্য? বান্দরবান পার হলেই তো কি বঙ্গোপসাগর। ওকে, এটা মনে রাখবা। ওকে ভাইয়া, মনে রাখবা। দেখো বাংলাদেশের রাজনীতিক সমুদ্র সীমা কত নটিকা মাইল? যদি আমি বলছিলাম কি ভাইয়া, যদি রাজনীতিক হয় তাহলে 12 নটিকা মাইল, যদি কি হয় অর্থনৈতিক হয় তাহলে কি 200 নটিকা মাইল। তাহলে কি এমন ভাবেই তোমাদের প্রশ্ন আসবে। দেখো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিকা মাইল? 12 নটিকা মাইল। যদি আসতো অর্থনীতি তাহলে কত হতো? 200 নটিকা মাইল। ওকে, এমন ভাবে প্রশ্ন আসবে ভাইয়া। দেখো আমি পরের প্রশ্ন চলে যাই। বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের ও মায়ানমারের দুটি সীমাবদ্ধ রয়েছে? দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমানা রয়েছে? তাহলে কিন্তু একটা জেলায় আমরা পড়ছিলাম কি, রাঙ্গামাটি। রাঙ্গামাটির সাথে তাহলে এই যে আমরা পড়ছিলাম কি, ভারত এবং মায়ানমার, এই দুইটা জেলার সাথে কি, এই দুইটা দেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো কয়টি ভাইয়া? দেখো 32টি। তার মধ্যে দেখো ভারতের মধ্যে কয়টি? 30টি ভারতের সাথে। মায়ানমারের সাথে কয়টি ভাইয়া? 2টি। কিন্তু 30টি, সরি, মায়ানমারের সাথে 3টি। ওকে, কিন্তু এই রাঙ্গামাটি জেলা, এই যে রাঙ্গামাটি জেলা কিন্তু ভারতের সাথেও আছে এন্ড মায়ানমারের সাথেও আছে। তাহলে এই কথাটা মাথায় মনে রাখবা। ওকে, ওকে ভাইয়া, দেখো আমরা পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা মুখস্থ বিদ্যা, একদম মুখস্থ বিদ্যা। এই প্রশ্নটা দেখো, উপমহাদেশের প্রথম মহিলা, দেখো মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?
দেখো, এটা একদম মুখস্থ বিদ্যা ভাইয়া, এটা যদি মুখস্থ না করো তুমি পারবা না। ওকে, তাহলে দেখো, উপমহাদেশে প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন? এটা যদি তুমি মুখস্থ না করো, 35 নম্বর, যদি তুমি কি ভাইয়া মুখস্থ না করো তাহলে কি করবা? পারবা না। ওকে, তাহলে কি হবে ভাই একটু জানাও, একটু জানাও। 35 নম্বর, একটু কেউ জানলে এটা দ্রুত জানাও ভাইয়া। 35 নম্বর, তাহলে হবে কি ভাইয়া? ডক্টর জোহরা বেগম কাজী। ওকে, একটু মুখস্থ করে নিবা, একটু মুখস্থ করে নিবা। ওকে, আমরা ক্লাসটা আর কিছুক্ষণের মধ্যে শেষ করব। দেখো, তাহলে কি প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কিন্তু কি উপমহাদেশে প্রথম মহিলা মুসলিম চিকিৎসা ছিলেন কে? এটা মনে রাখবা একটু। ওকে ভাইয়া, দেখো পরে প্রশ্ন চলে যাই। আমরা অনেক প্রশ্ন আছে ভাইয়া, আমাদের হাজার হাজার প্রশ্ন। তোমরা শুধু কি আমাদের সাথে লেগে থাকো, পিডিএফটা ভালোভাবে পড়ো। এন্ড যদি আমাদের কেউ বইটা নিতে চাও তাহলে আমাদের পেজে যোগাযোগ করো ইনশাল্লাহ। দেখো তোমরা কি সব কিছুই পাবা ইনশাল্লাহ, সামনেই ভালো কিছু হবে তোমাদের। তোমরা কি ভালো একটা বিশ্ববিদ্যালয় চান্স পাবো আশা করি। দেখো, দেখো বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এটা সবাই জানার কথা। দেখো 37 নম্বর প্রশ্নটা, একটু অ্যান্সারটা দাঁড়িয়ে দাও। বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? দেখো 37 নম্বর ভাই, একটু দ্রুত 37 নম্বরটা একটু জানিয়ে দাও। 37 নম্বর, 37 নম্বরটা একটু কি দ্রুত জানিয়ে দাও। 37 নম্বর কি ছিল? বাংলাদেশের প্রথম ব্যাংকের গভর্নর কে ছিলেন? এম এ হামিদুল্লাহ, নাকি কি এ কে এন আহমেদ, নাকি নুরুল ইসলাম, নাকি এস বি চৌধুরী? একটু জানাও ভাইয়া 37 নম্বর প্রশ্নটা, একটু জানাও 37। ওকে, তাহলে প্রশ্নটা 37 নম্বর অ্যান্সার হবে কি এ এন কি হামিদুল্লাহ। ওকে ভাইয়া, ওকে। দেখো, এগুলো তোমরা কি ভালোভাবে মনে রাখবা। আর কি তোমরা বেশি বেশি, হ্যাঁ বেশি বেশি কি করবা? ওকে, বেশি বেশি কি করবা? তোমরা কি বেশি বেশি প্রশ্ন সলভ করবা। আশা করি তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। তোমাদের সামনে আরো কিছু মজার প্রশ্ন নিয়ে হাজির হব, মজার ক্লাস নিয়ে হাজির হব। তোমাদের সবাই, তোমাদের যে কোনো টিচার ক্লাস নেবেন তারা অনেক অভিজ্ঞ, তারা কি অনেক সুন্দরভাবে তোমাদের পড়াবেন। এন্ড তোমাদের দুর্বল জায়গাটা তোমরা আমাদের সাথে শেয়ার করো, আমরা তোমাদের সাথে আছি সবসময়। যে কোনো প্রশ্ন, খালি বাংলা নয়, যে কোনো প্রশ্ন সমাধান চাইতে তুমি আমাদের পেজে যোগাযোগ করো, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি এই যে বাংলা পিডিএফ এর একটা কি প্রত্যেকটা শীটের যদি একটা কি বই নিতে চাও, ওকে, আমাদের যদি বই আকারে আছে, তোমরা যদি বই নিতে চাও, বইয়ে কি আরো সুন্দরভাবে দেওয়া আছে। যদি বই নিতে চাও আমাদের পেজে যোগাযোগ করো, ইনশাল্লাহ বইটাও পাবা তোমরা, কারণ তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা ভালো কিছু করো, এটাই আমাদের কি সার্থকতা। ওকে, ভালো থাকবা, দেখা হবে কোনো একদিন আবার পরন্ত বিকেলে। আসসালামু আলাইকুম।